জি, আমি মৌলানা হাফিজ কামাল উদ্দিন, সিলেট জেলা থেকে, বাংলাদেশ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين. وفديناه بذبح عظيم. صدق الله العظيم. জি লিডার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ কামাল ভাই অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করছেন আপনি। আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক আর আরো সুন্দরভাবে আমাদেরকে যেন কোরআন তেলাওয়াত করতে পারেন। সবাই বলে আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওকে, জি থ্যাংক লিডার। ইউ। আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ শুনতে পাবেন আমাদের আজকে জি, জি আমরা আজকে আমাদের একজন গ্রেট লিডারকে সাথে কথা বলবো। তার আগে আমি পরিচয় দিয়ে নিচ্ছি। আমি লিয়াকত বাংলাদেশ থেকে বলছি। আমি স্টার রবি। আমি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে জব করি। জবের পাশাপাশি ডিএক্সিনে আছি 2021 সালে ফেব্রুয়ারি মাস থেকে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি যার মাধ্যমে আমার শ্রদ্ধেয় একজন আপু, উনি কুমিল্লার আমাদের ডাইনামিক লিডার জান্নাতুল ফেরদৌসী ম্যাডাম। আল্লাহর ইচ্ছায় উনি আমাকে এত সুন্দর প্ল্যাটফর্মে দাওয়াত দিয়েছেন। আমি কবুল করেছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করুন আমার জন্য যেন আমি এখান থেকে সাকসেস হতে পারি এবং সেই সাথে এখানে যারা আছে সবার জন্য আমি মন থেকে দোয়া করি। তো দোয়া করি এবং কৃতজ্ঞতা শেয়ার করি যে আমাদের এই কোম্পানির ফাউন্ডার ডক্টর লিম শিউজিন স্যারকে, যিনি আমাদের জন্য এত সুন্দর একটা অপরচুনিটি দিয়েছেন। তো এই অপরচুনিটি ডিএক্সএন বিজনেসে আজকে সফলতার যে একটা গল্প আমরা শুনবো আজকে। আমাদের ডাইনামিক টিমের কর্ণধার, আমরা অনেক অসংখ্য ডাইনামিক করার কারিগর। সারা পৃথিবীতে যার বিচরণ, যার টিম পৃথিবীর প্রায় 235টা কান্ট্রিতে তার বিচরণ আছে। 1,50,000-এর অধিক ডিস্ট্রিবিউটর আছে আমাদের তার সাথে। তো সেরকম একজন গুণী ব্যক্তির জার্নি শুনবো আজকে আমরা। স্যার প্লিজ, আপনাকে কো-হোস্ট করা আছে স্যার, আপনার দিক থেকে আপনি আনমোল হতে পারবেন স্যার প্লিজ। মানিদ্দিন নেটওয়ার্কার স্যার। স্যার কি পসিবল আছে কি স্যার? আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি স্যার, কেমন আছেন স্যার আপনি? জি জি আলহামদুলিল্লাহ লিডার, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদেরকে পেয়ে, আপনাদের মতো লিডারকে পেয়ে। এবং আজকে আপনাকে আমি পেয়ে আমার মিটিং এ অনেক লিডারদের নিয়ে মিটিং করি, কিন্তু আপনাকে আমি রাখতে পারি না। আজকে রিকোয়েস্ট করার পরে আপনি রাখিয়েছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। জি লিডার, শুরু করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি নিজেও আসলে পার্সোনালি আপনাদের সবাইকে পেয়ে, বিশেষ করে আপনার এই মিটিং এ থাকতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। কারণ আপনার মধ্যে একজন গুণীজন, যিনি দীর্ঘদিন থেকে বিটিভিতে সিনিয়র সাংবাদিক হিসেবে কাজ করতেছেন। আপনার সাথে থাকতে পেরে, আপনার এই মিটিং এ দু চার কথা বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করতেছি। পাশাপাশি আমার আজকের এখানে আমি অসংখ্য লিডার্সদেরকে দেখতেছি বিভিন্ন দেশ থেকে, যারা আমাদের সাথে যুক্ত আছেন। প্রিয় ভাই, প্রিয় লিডারগণ, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন রইল। আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আজকে এতটুকু এসেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদেরকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।
তো আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রাব্বুল আলামিন, যিনি আমাকে এই ডিএক্সএন নামক এই সুন্দর এবং চমৎকার এই প্ল্যাটফর্মে আসার সুযোগ এবং তৌফিক দান করেছেন। আমি বলি আলহামদুলিল্লাহ, এবং সকলকে আমি অনুরোধ করবো সবাই বলুন একবার আলহামদুলিল্লাহ। কারণ আজকের এই ডিএক্সএন এর কারণেই আপনাদের সকলের সাথে কথা বলার সুযোগ হয়েছে, এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার গ্রেট আপলাইন যিনি ডিএক্সএন আমাকে জয়েন করিয়েছিলেন, যারা মোবারক সাহেব, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। কারণ ওনার একটু চেষ্টার কারণে, একটু সহযোগিতার কারণে আমি ডিএক্সএন এ আসতে পারার কারণে আজকে একটা অবস্থান তৈরি হয়েছে এবং ফ্রিডম লাইফ এনজয় করতেছি। ধন্যবাদ প্রিয় লিডার আপনাকে। জানি না আজকে আপনি আমার সেমিনারে আছেন কি নেই, যেখানে থাকেন না কেন এই সেমিনারটা রেকর্ড হচ্ছে, আপনার জন্য আমার ভালোবাসা রইল। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের গ্রেট গ্রেট লিডাররা যারা আমার সাথে আছেন। প্রিয় ভাই, প্রিয় লিডাররা, আপনাদের ভালোবাসা আসলে এত বেশি যেটা কল্পনার বাইরে। আপনাদেরকে আসলে আমি কি দিয়ে সন্তুষ্ট করি, কি বলি, আমি কিছু বুঝতে পারতেছি না। বিশেষ করে আমাদের মান্নান ভাই দুবাই থেকে বা আরো অসংখ্য লিডাররা আছেন বিভিন্ন দেশ থেকে। আমার আর কিছুই নাই, দেওয়ার মধ্যে কিছুই নেই, শুধু ভালোবাসা আছে, দিয়ে গেলাম। তাই এটা অবশ্যই আপনাদের প্রতি রইল, আপনারা আমার সাথে থাকবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজক আমার ডাইনামিক টিমের ডাইনামিক লিডার সুদূর চট্টগ্রাম থেকে লিয়াকত আলী স্যারকে, যিনি আজকের এই সেমিনারের আয়োজন করেছেন। ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি প্রতি বুধবার একটা সেমিনার আয়োজন করেন। গত রাতে হঠাৎ করে আমাকে ফোন দিছে, তো আজকে আমি একটু ফ্রি আছি বিদায় ওনাকে বলছি ঠিক আছে, যত কষ্ট হোক না কেন, যত ব্যস্ততায় থাকুক না কেন, আমি একটু কথা বলবো। টপিকটা উনি জানতে চাইছেন, আমি আসলে এই টপিকটাই চয়েস করছি বিশেষ করে আমাদের নবাগত যারা আছেন, আমাদের নতুন বিজনেস পার্টনার যারা আছেন তাদের জন্য। কারণ ডিএক্সএন এর সফলতাটা কত বড়, আর এই সফলতাটা অর্জন করার জন্য অল্প কিছুদিন আপনাকে কি কি ত্যাগ স্বীকার করতে হবে, আজকের এই আলোচনা থেকে আশা করি আপনারা সেগুলো জানতে পারবেন। এবং যদি আপনারা এগুলো জানেন, তাহলে আপনারা কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকবেন যে এমন এমন সমস্যা আমাদের সামনে আসবে, অথবা আসলে এই সমস্যাগুলো আমি বর্তমানে ফেস করতেছি, এবং এগুলো মোকাবিলা করেই কিন্তু আজকের মাইনুদ্দিন, এগুলো মোকাবিলা করেই কিন্তু আজকে নুরুল আফসার, এবং এগুলো মোকাবিলা করেই কিন্তু আজকে খুরশেদ আলম স্যার, এগুলো মোকাবিলা করেই কিন্তু শাহজাহান হাসদি ননি স্যার, এগুলো মোকাবিলা করেই কিন্তু আলাউদ্দিন সুমন স্যার। বিদায় আমি এই টপিকটা দিয়েছি একমাত্র আপনাদের জন্য, কারণ আমি চাই আপনারা প্রত্যেকেই সফলতার মঞ্চে আসেন, আপনারা প্রত্যেকেই স্বাধীন জীবন যাপনের যে একটা মজা সেটা আপনারা উপভোগ করুন। আমি শুরু করতে যাচ্ছি আজকের আলোচনা। তো সকালে আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি সঠিক ইনফরমেশনটা আপনাদেরকে দিতে পারি এবং আমার আলোচনা শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারি। কারণ হায়াত পথ আল্লাহর হাতে, কখন মানুষের মৃত্যু চলে আসছে কেউ জানে না। তো আলহামদুলিল্লাহ, আমার প্রবাস জীবনের শুরু হয় 2001 সালে। আজকে যখন আমার ডিএক্সএন মাই জার্নি উইথ ডিএক্সএন এর সাথে আমি কতদিন থেকে আছি, কবে থেকে আছি, কিভাবে কাটলাম, কিভাবে এই জায়গায় আসলাম, আজকে কেমন আছি, তখন কেমন ছিলাম, এই বিষয়গুলো ছোটখাটো করে আজকে আপনাদের সাথে শেয়ার করাটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। তো প্রথম যেটা বলতে চাচ্ছি, আমি 2000 সালে ইন্টারমিডিয়েট কমপ্লিট করি। এত বেশি পড়ালেখা আমার নেই। ইন্টার কমপ্লিট করার পরেই 2001 সালে কিন্তু আমি সৌদি আরবে চলে যাই। তখন আমার আব্বা চাকরি করতেন চট্টগ্রাম পোর্টে চাকরি করতেন কেরানি অপারেটর হিসেবে। তো মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে যে অবসর সময়টা, সে অবসর সময়টাকে কাজে লাগিয়ে আমার আব্বার দিক নির্দেশনায় আমি কিন্তু ওনার যে হাতের কাজ ক্রেন অপারেটিং, বড় বড় জাহাজের যে বড় ক্রেন গুলো আছে, সে অপারেটিংটা কিন্তু আমি শিখি, এবং আমার আব্বা নিজ হাতে কিন্তু আমাকে এই কাজটা শিখায়। সেটা ছিল মেট্রিক পরীক্ষা দেওয়ার পর অবসর সময়ের কথা। এবং এটার একটা কারণ আছে, এটার কারণ ছিল এটাই যে আমার আব্বা যদি কখনো চাকরি ছেড়ে দেয় অথবা মৃত্যুবরণ করে, তাহলে ওয়ারিশ সূত্রে এই কাজটা কিন্তু আমি পাবো, এবং এখানে আমার কিন্তু প্রায়োরিটি আছে, অগ্রাধিকার আছে। এই সুবাদে আমাদের সকলের যুক্তিভিত্তিক একটা সিদ্ধান্ত অনুযায়ী আমি এই কাজটা শিখে রাখি। কিন্তু দুর্ভাগ্যবশত কাজটা শিখার পরেও সেই সুযোগটা আর আসেনি। এটার একটা কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করি। আমরা যাতে বাংলাদেশি কোনো কিছু যদি সহজে পেয়ে যাই, সেটার মূল্যায়ন করতে জানি না।
ডিএক্সএন নিয়ে সেগুলো বলবো, কিন্তু ডিএক্সএন এর আগে ওই কথাটা আমি একটু বলতে থাকি, আপনারা শুনেন। যেই কোনো কিছু আমরা যাতে বাংলাদেশি কোনো কিছু যদি সহজে পেয়ে যায় সেটার মূল্যায়ন করতে আমরা জানি না। এর কারণ জিনিসটাকে যদি সহজে পাই তাহলে আমরা মনে করি যে জিনিসটা সস্তা। না, সবকিছু আপনি সহজে পেলে সবকিছু কিন্তু সস্তা হয় না, হওয়ার কথা না। এগুলোকে মূল্যায়ন করা আমাদেরকে জানতে হবে। তো যখন আমি আমার আব্বুর কাজটা শিখি, তার কিছুদিন পরে একটা ঘটনা ঘটে। সে ঘটনা হচ্ছিল কি, অর্থাৎ আমি যে বছর কাজ শিখি তার কয়েক বছর আগে ওয়ারিশ সূত্রে কিছু লোক নিয়োগ দেওয়া হয়েছিল কোর্টে, যাদের বাবা অথবা বড় ভাই কোর্টে চাকরি করতো। বয়স বেশি হওয়ার কারণে অথবা অসুস্থতার কারণে তারা চাকরি কন্টিনিউ করতে পারে নাই। যে যার ওয়ারিশ সূত্রে কেউ ছেলেকে কেউ ছোট ভাইকে তাদের স্থলাভিষিক্ত করে তারা কিন্তু বাড়িতে চলে গেছে। এই যে সহজে চাকরিটা পেয়ে যাওয়া, আজকে কোর্টে একটা চাকরি নেওয়া কত কঠিন, যারা চাকরি পিছনে ঘুরতেছে তারা কিন্তু জানে। তো যারা ওয়ারিশ সূত্রে চাকরিটা পেয়ে গেছে তারা কিন্তু এই চাকরিটার মূল্যায়ন করতে পারে নাই। না পারার কারণে তারা কি করছে, যখন কোর্টে ডিউটিতে যেত অথবা কোনো অফিসে যেত তখন অফিসারদের সাথে দুর্ব্যবহার করত। কারণ ওই যে একটা কথা বলে না, বাবার দিন না তালুক, বাবার দেওয়া তালুক তারা পাইছে। এই কারণে তারা অফিসারদেরকে সে সম্মান করতে জানতো না। আর এই অবস্থা দেখে উপর থেকে ডিসিশন আসছে, না এটা আর এভাবে করা যাবে না। যার কারণে তাদের এই দুর্ব্যবহারের কারণে আমার মতো আরো লাখো মানুষ এই সুবর্ণ সুযোগ থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে গেছিলাম। ওই যে বললাম, আমি কাজটা শিখার পরেও কিন্তু আমার সেই সুযোগ আর আসেনি। যাই হোক, আলহামদুলিল্লাহ। এরপরে 2001 সালে আমি 2020 আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করি। 2001 সালে আমি সৌদি আরবে চলে যাই। সৌদি আরব চলে গিয়ে সেখানে আমি একটা জব পাই রেস্টুরেন্টে। জবের পাশাপাশি আমি কিন্তু শুরু থেকে টাইমের মূল্যায়ন করার জন্য কিন্তু আমি একেবারে সচেষ্ট, সবসময় সচেতন এই বিষয়ে। কখনো টাইম কিন্তু আমি ওয়েস্ট করি না। বিনা কাজে বেকার কোনো টাইম চলে যাবে এটা অন্তত আমার থেকে সম্ভব হয় না, কারণ আমি প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগানোর জন্য সে শুরু থেকে চেষ্টা করে আসছিলাম এবং চেষ্টা করেই যে। আলহামদুলিল্লাহ, এর সুবাদে আমি যখন চাকরি করি, চাকরির পাশাপাশি চিন্তা করলাম যে আমি যে অ্যাকোমোডেশনে আছি সেখানে 50 জন লোক আছে। এরা প্রত্যেকে কোল্ড স্টোর থেকে কিন্তু ওই যে বড় বোতলের পানিগুলো কিন্তু কিনে নিয়ে আসে। আমি শুরু করলাম, এই ছোট করে শুরু করলাম যে পানির ব্যবসা। আমি পানি কোম্পানিকে ফোন দিতাম, সে 50 বোতল দিয়ে যেত। এগুলো আমি কি করে হয়তো কারো রুমে দিয়ে আসতাম, সেখানে টাকা বেশি দিতাম, আর কেউ নিচে থেকে নিজেরাই নিয়ে যেত, সেখানে কম ব্যবসা হইলে কিন্তু আমি ছেড়ে দিতাম। এগুলো আমার প্রবাস জীবনের ব্যবসার শুরু। চাকরি কিন্তু ঠিক আছে, চাকরির পাশাপাশি অবসর সময়কে কাজে লাগিয়ে মাথার মানে টেকনিককে কাজে লাগিয়ে কিভাবে আরো 2 পয়সা বেশি ইনকাম করা যায় সেই চেষ্টারই কিন্তু একটা অংশ হিসেবে সেগুলো। এরপরে চিন্তা করলাম, না এটা তো চলছে, পাশাপাশি আর কি করা যায়। ভাবলাম যে না, অনেকের হাতে কিন্তু মোবাইল আছে। তো মোবাইল যদি আছে, যাদের হাতে মোবাইল আছে, কারণ আরবরা কিন্তু যথেষ্ট স্যালারি পাইতো, তারা কিন্তু অনেকে মোবাইল ব্যবহার করতো। যদি আমাদের বাংলাদেশে তখন হয়তো অনেক গ্রামে মোবাইল ছিল না, তখন আমি কি করলাম, আস্তে আস্তে মোবাইল কার্ডের ব্যবসা শুরু করলাম। 10 রিয়াল, 20 রিয়াল, 100 রিয়াল, 300 রিয়ালের মোবাইল কার্ড বিক্রি করা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, সেখান থেকে কিন্তু চমৎকার রেজাল্ট আসা শুরু করলো এবং মানুষের সাথে আমার যথেষ্ট একটা আন্তরিকতা তৈরি হয়ে গেছে এজ এ ব্যবসায়ী হিসেবে। হঠাৎ করে 2007 সাল, 2007-এ আমাদের 14 গ্রামের একজন দুলাল ভাই, ওনার সাথে আমার দেখা। উনি আমাকে ডিএক্সএন ইনভাইট করলেন, ইনভাইট করে ডিএক্সএন জয়েন করিয়ে দিলেন। কিন্তু ওই জয়েন করানোর পরে আমি সম্ভবত 1-2টা লোক জয়েন করিয়েছিলাম, আমার পুরো মনে নেই, অনেক দিনের কথা। জয়েন করানোর পরে 1-2টা লোক আমি জয়েন করাই, বাট মাস শেষ আমি অপেক্ষা করে দেখি আমার বোনাস আসছিল পরিমাণে অনেক কম, অনেক কম, অনেক কম। কিন্তু আমি ওই বোনাসটা শুরুটা যে কম আসবে, ভবিষ্যতে বেশি আসবে, এই জিনিসটা না নিজে বুঝার চেষ্টা করছি, না আমার লিডারকে, আমার আফলাইনকে আমাকে বোঝানোর সময় দিয়েছে। ওনাকেও সময় দিইনি, আমাকে বোঝানোর জন্য কোনো সুযোগ দিইনি, না নিজে বোঝার চেষ্টা করছি কিছুই করে। বাট তখন কিন্তু আমার ব্যবসা কিন্তু আরো অনেক বেশি ছিল। তখন আমার সৌদি আরবে আপনার মোবাইল দোকান ছিল, কাপড়ের ব্যবসা ছিল এবং পানির ব্যবসা, কার্ডের ব্যবসা, অনেকগুলো ব্যবসা ছিল। আমার অর্গানাইজেশনে, আমার ইয়েতে
আমার আন্ডারে প্রায় 16 জন ছেলে কিন্তু কাজ করত। তাহলে বুঝতে পারেন যে আমার নগদ ইনকাম কিন্তু প্রচুর ইনকাম ছিল তখন, 2007-এর কথা। তখন একেবারে মাস শেষ, যখন মাস পুড়ে গেছে, পরের মাসের যে বোনাসটা আমাদের আসলো, সেখানে আমি দেখলাম যে আমার বোনাসটা একেবারে পরিমাণে অনেক কম। তখন আমি কি কম্পেয়ার করছি জানেন? আমি এই বোনাসটার সাথে কম্পেয়ার করছি বিরিয়ানি। ভাবলাম এটা এমন কি ব্যবসা যে 1 মাস পরে যে বোনাসটা আমার আসছে, অন্তত আমি একবেলা বিরিয়ানি খাওয়ার মতো না, এই বোনাসটা একবেলা বিরিয়ানি খাওয়ার মতো। দেখেন আমার চিন্তাটা কত ছোট ছিল, কারণ ডিএক্সএন এর যে ফিউচার এটা কিন্তু আমি জানতাম না, এবং আমার লিডারকে আমাকে বলার মতো, বুঝানোর মতো সুযোগ আমি দেইনি। আমি ওনার থেকে আড়ালে চলতাম। এই ভেবে আমি ডিএক্সএন বিজনেসটা থেকে অনেক দূরে চলে যাই। এত দূরে চলে গেছি, এত অবহেলা শুরু করছি, একটা ঘটনা শুনলে কিন্তু আপনারা হাসবেন, অবশ্যই হাসবেন। একবার আমি ছুটিতে আসলাম, গরমের দিন ছিল, তো আমি ছুটিতে যাওয়া আসার সময় প্রায় আমি কোট প্যান্ট পরে যাই। সে সৌদি আরব থেকে শুরু করে এখন পর্যন্ত বাহরাইনে যতবার আসা যাওয়া করছি, তো এরই ধারাবাহিকতায় ওই ছুটিতে আমি কিন্তু আপনার কোট প্যান্ট পরে কিন্তু ছুটিতে আসছিলাম, এবং কোট প্যান্ট পরেই কিন্তু ছুটি শেষ করে আমি আবার ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে আমার যে মার্কেট, অর্থাৎ আমার যে মার্কেটে আমার মোবাইল দোকান, তার আগে একটা মার্কেট আছে অনেক লম্বা। এটাকে সৌদি আরবে যারা আছেন তারা অবশ্যই চিনেন, যে ওই মার্কেটকে বলা হয় পাইপ বিল্ডিং। সৌদি আরবের রিয়াদ বাতাতে এই পাইপ বিল্ডিং এর ভিতরে কিন্তু অনেকগুলো গলি আছে। এই গলির ভিতরে দিয়ে কিন্তু আমার যে মার্কেট ছিল, কি কয়ে যে আপনার মেরিলা প্লাজা, এই মেরিলা প্লাজাতে আমরা যাওয়া আসা করতাম। মজার খবর হলো, আমি এই মার্কেটের ভিতরে যাওয়ার সময়, মার্কেটের ভিতর দিয়ে যাওয়ার সময়, তো এখানে মনে করেন আমাদের অনেক দোকানদার কিন্তু পরিচিত থাকে। ভাবলাম যে আমি তো এই মার্কেটে দিয়ে ভিতর দিয়ে যাব, আবার এখান দিয়ে ফিরবো। তো যখন এখন দিনের বেলা অনেক গরম লাগতেছে, আমি কোটটা খুলে এই দোকানে রাখি, একটা দোকানে আমি এটা জমা রাখি। এর বেশি হাসবেন না, তাহলে আমি কিন্তু লজ্জা পাবো। আচ্ছা, এরপরে কি করলাম, আমি কোটটা ওখানে রাখলাম, রেখে মার্কেট ভিতর দিয়ে আমি আমার দোকান পরিদর্শন করার জন্য গেলাম। সেখানে গেলাম, আমার সেলসম্যান যিনি ছিল ওনার সাথে আমি কথা বললাম, কিছুক্ষণ সময় কাটাইলাম। এরপরে ফেরার সময় দূর থেকে ওই দোকানের মধ্যে দেখতেছি ওই যে দুলাল ভাই, যিনি আমাকে ডিএক্সএন এ জয়েন করিয়েছিলেন 2007 সালে কথা, যিনি আমাকে ডিএক্সএন এ জয়েন করিয়েছিলেন, তিনি ওই দোকানে বসে আছেন। আরে বাবা, যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়। আমাকে কি আর দেখে উনি, আমাকে কি আর পায়? আমি কি করলাম, একেবারে স্লো মোশনে আস্তে করে পিছন দিকে চলে গেলাম। পিছন দিকে গিয়ে বাম দিকে চলে গেলাম অনেক দূর, অর্থাৎ উনি যাতে করে আমাকে দেখে তো নয়, যাতে করে গন্ধ না পায়, অনেক দূর দিয়ে এক কোট রেখে আমি অন্য গলি দিয়ে চলে গেছি আমার বাড়িতে, বাসায় চলে গেছি। বাসায় চলে গেলাম তো গেলামই, অন্তত 15 দিন এই মার্কেটের ভিতর গিয়ে আমি চলাফেরা করি না। কারণ ওই যে যদি দুলাল ভাইয়ের সাথে দেখা হয়, কারণ দুলাল ভাইয়ের সাথে দেখা হলে আপনার এই দুলাল ভাই হয়তো আমাকে ডিএক্সএন নিয়ে আবার কথা বলবে, ডিএক্সএন করার জন্য বলবে, এবং অনেক কথা বলবে, সেগুলো আমার কাছে অনেক প্যারা মনে হচ্ছিল। আসলে এই যে প্যারা মনে করা, এটা যে আমার জন্য কত দুর্ভাগ্যের ছিল, আজকে কিন্তু আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। প্রিয় ভাই, প্রিয় আপুরা, যারা আজকে আমার এই কথাগুলো শুনতেছেন, এই জায়গা থেকে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, ডিএক্সএন নিয়ে আপনার অফলাইন আপনাকে বারবার কিন্তু কথা বলার চেষ্টা করবে, আপনাকে কল দিবে, আপনাকে টেক্সট করবে, আপনাকে ভয়েস পাঠাবে। এগুলোকে যদি আপনি যন্ত্রণা মনে করেন, তাহলে বিশ্বাস করেন আপনি আপনার লক্ষ্যচ্যুত হয়ে যাবেন, লাইনচ্যুত হয়ে যাবেন, আপনি আপনার গন্তব্যে পৌঁছানোটা অনেক কষ্টকর হয়ে যাবে, অথবা সেটা সাধ্য নাও হইতে পারে। আমার মতো এগুলো আপনারা করতে যাবেন না। আমি এই দুলাল ভাইকে অ্যাভয়েড করে চলার জন্য দীর্ঘ 15 দিন ওই মার্কেটের ভিতরে দিয়ে যাচ্ছি। তো যে কথাটা বলছিলাম শুরুতে, যে কথাটা শুনলে আপনারা হাসবেন, 15 দিন পরে আমি ভাবলাম যে না, আস্তে আস্তে দেখি দুলাল ভাই যদি এখন না থাকে, তাহলে আমি আমার কোটটা তো অন্তত নিতে হবে। 15 দিন পরে আস্তে আস্তে গেলাম, তাও ছোট ছোট করে পা রেখে আস্তে আস্তে যাচ্ছি, আর উঁকি মেরে দেখতেছি উনি আছে কিনা। দেখলাম যে না, উনি নেই। খুব ভালো,
খুব খুশি। ওখানে গেলাম, গিয়ে দেখি যে আমি যে সেলসম্যানের কাছে আমার কোটটা জমা রাখছিলাম উনিও নেই। হায় হায়, আমার গেল। এরপরে যাই হোক, সেলসম্যান প্রেজেন্ট যিনি আছে ওনাকে জিজ্ঞেস করলাম যে প্রিয় ভাই, আমার একটা কোট এখানে আছে, তো আপনি আমার কোটটা একটু দেন। উনি খোঁজ করলেন, কোনো কোট এখানে নেই। বললেন যে কতদিন আগে দিয়েছে? বললেন যে প্রায় 15 দিন আগে। বললেন যে আমাদের এটা তো বড় কোম্পানি, এখানে প্রায় সেলসম্যান চেঞ্জ হয়, অনেক সময় দিনে 2 বারে চেঞ্জ হয়, তা আপনি কার কাছে দিচ্ছেন এটা তো যেটা জানেন নাকি? আমি বললাম যে না, আমার নাম তো আমার জানা নাই, কারণ এটা আসলে এখানে কিন্তু সবাই আসা যাওয়া করতেছে। বলে যে ভাই আপনি ঠিক আছে, আমি খুঁজে দিচ্ছি। অনেক খোঁজাখুঁজি করছে, আর আমার কোটের দেখা পাইনি। অর্থাৎ ডিএক্সএল ছাড়তে গিয়ে আমার কোটা হারাইছি। ঠিক আছে, আমার কোটা হারাই ফেলছি, ওই কোটা আজও পাইনি। সেই জায়গা থেকে আমি এরপরে আস্তে আস্তে আরো বড় বিজনেস করি। আমি আপনার সিম কার্ডের হোলসেল বিজনেস শুরু করে দিই। আপনার অনেক আরবদের সাথে আমার লেনদেন ছিল। যদি তখন আমি ডিএক্সএলটাকে নিজের করে নিতাম আজকের এই দিনের মতো, তাহলে আজকে আমার টিমে হাজারো হারুন স্যার তৈরি হতো, হাজারো হারুন স্যার আমি তৈরি করতে পারতাম। কারণ আমার সেই অ্যাবিলিটি ছিল, কারণ আরবদের সাথে আমার একবার ওতপ্রোতভাবে একটা সম্পর্ক ছিল। আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু সেই সুযোগ আমি হাতছাড়া করছি একমাত্র আমার অবহেলা, অনীহা এবং না বুঝার কারণে, আমার আপ লিডারকে সম্মান না করার কারণে কিন্তু আমি সেগুলো বঞ্চিত হয়েছি। প্রিয় ভাই, প্রিয় আপুরা, আপনারা কেউ এই কাজটা করতে যাবেন না। মনে রাখবেন, যদি না আপনি আপনার আফলাইনকে অবহেলা করেন, তার কল না ধরেন, তার কথা না শুনেন, তার ভিডিওগুলো না দেখেন, বিশ্বাস করেন আপনি আপনার জায়গা থেকে যাবেন, কিন্তু আপনার আফলাইন আপনার মতো আরো হাজারো মানুষকে নিয়ে উনি কিন্তু অনেক দূরে এগিয়ে যাবে। তখন কিন্তু আপনি একটা সময় চাইলে কিন্তু ওনার দেখা আর পাবেন না, কারণ ওনার তো সময়ের একটা সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতা থেকে হয়তো তখন আপনার সাথে কথা বলার সুযোগ আর হবে না। বিধায় সুযোগ যখন পান, সুযোগকে সঠিক ব্যবহার করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য কাজ করে যাবেন, সে বিনীত অনুরোধ সবাই প্রতি। এরপরে আসেন 2013 সালে, ওই যে বললাম আমি সিম কার্ডের ফুলসেল ব্যবসা শুরু করে দিলাম। ফুলসেল ব্যবসা শুরু করার পরে আমার কাছে হাজার হাজার সিম কার্ড থাকতো। হঠাৎ করে 2013 সালে সৌদি আরবের যে গভর্নমেন্ট, ওরা কিন্তু আইন সংশোধন করছে, নতুন আইন করছে যে কারো কাছে একটার বেশি সিম কার্ড থাকতে পারবে না, যদি থাকে তাহলে দণ্ডনীয় অপরাধ। হায় হায়, আমি করি কি? কারণ আমার কাছে তো অনেক সিম আছে প্রেজেন্ট, আমি তো হোলসেলার। অবশেষে অনেকগুলো সেল করলাম, বাট 1250 পিস আমার কাছে রয়ে গেছে, যেগুলো নিয়ে রিয়াদে কোনো মার্কেটে সেল করবে সেটা সুযোগও নাই, কারণ এত চেক চলতেছে। এই সিম কার্ড গুলো নিয়ে আমি অন্য ডিস্ট্রিক্টে যাচ্ছিলাম, আল খারেজ, যেখানে আমার কাপড় দোকান ছিল। তো সেখানে আমার কাপড় দোকানের স্টাফ, তারপরে আমি একটা গাড়ি ভাড়া নিয়েছিলাম, সে গাড়ির ড্রাইভার এবং আমি আরো একজন লোক, মোট আমরা 3-4 জন গাড়িতে ছিলাম। আমার কাপড় দোকানের জন্য 2 গাড়ি কাপড় ছিল, 1250 পিস সিম কার্ড ছিল, 25 পিস মেশিন ছিল, যেগুলোর ভিতরে আপনার সিম কার্ড একবার ফুল সিম কার্ডটা ঢুকাইয়া আমরা ব্যালেন্স চেক করতাম অথবা ব্যালেন্স ট্রান্সফার করতাম। তো ভাগ্যের কি নির্মম পরিহাস, হঠাৎ করে 2013 সালে যখন আমি রিয়াদ থেকে আল খারেজ রওনা দিলাম, যে গাড়ি আমি ভাড়া নিছি সে গাড়ির ড্রাইভারের কাগজপত্র নাই, বাট সে লং জার্নি, সেখানে ভালো ইনকাম পাবে এই লোভে পড়ে সে কিন্তু এই কথাটা কিন্তু আমার থেকে গোপন করছিল, যে ওনার যে কাগজপত্র নাই উনি এই কথাটা আমার থেকে গোপন করে। গোপন করার কারণে আমি তো আর জানি না, আমি ভাবছিলাম নিশ্চয়ই ওনার কাগজপত্র আছে, নতুবা উনি এত লং জার্নি কিভাবে আমার সাথে আসে। আমি আমার বিশ্বাস নিয়ে ওনাকে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি, আমার স্টাফ নিয়ে, এবং সিম কার্ড, তারপরে মোবাইল, এবং 25 পিস মোবাইল ছিল এবং 40 পিস আপনার মেশিন ছিল, এবং 1250 পিস সিম কার্ড ছিল, তারপর 2 গাড়ি কাপড় ছিল। যাচ্ছি যেখানে আপনার কিন্তু সৌদি আরবে আপনারা যারা আছেন আপনারা জানেন যে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাওয়ার সময় কিন্তু আপনার চেকিং আছে। তো সেখানেও কিন্তু আমরা কোনো রকমে চলে গেছি, আল্লাহ আমাদের রহমত করছে, সেখানে কোনো সমস্যা হয়নি। বাট তার কিছুক্ষণ পরে হঠাৎ করে একটা ট্রাফিক পুলিশ রাস্তার মধ্যে দেখে আমার যে গাড়ির ড্রাইভার, সে হঠাৎ করে উলটপালট একটা কাইট দিচ্ছে। উলটপালট কাইট দেওয়ার কারণে একটা ট্রাফিক পুলিশ চোর দেখলে কিন্তু সে বুঝতে পারে, কারণ তার কিন্তু ওই ধরনের প্রশিক্ষণ আছে। এখন ড্রাইভারে কেন যে কাট দিছে এটা আমি পরে বুঝতে পারতেছি। জিজ্ঞেস করলাম ভাই আপনি এমন করলেন কেন? ভাই যে ওই যে ট্রাফিক পুলিশ। তো ট্রাফিক পুলিশ তো আপনার সমস্যা কি? বলে যে ভাই আমার তো কাগজ নেই। আল্লাহ, আপনি করলেন নাকি? আপনি তো আমাকে আগে বলেননি। বলে ভাই বললে তো আপনি আমাকে এখানে নিয়ে আসতেন না, এখন আমার তো পয়সার দরকার, আমি গরিব মানুষ,
বললে তো আপনি আমাকে নিয়ে আসতেন না, যার কারণে আমি আসছি। যাক, ওই দিক থেকে তো আল্লাহ আমাদের রহমত করছে। এখন এখানে ট্রাফিক পুলিশ দেখে হঠাৎ করে আমার এদিক সেদিক করে একটা কাইট করছে। তো বললো যে আপনি তো বিপদে ফেলাইছেন, এখন ট্রাফিক পুলিশ চার্জ করবে। বলে চার্জ করলে কি সমস্যা? বলে হ্যাঁ সমস্যা আছে, আমার কাছে এখানে সিম কার্ড আছে অনেক বেশি। আপনি জানেন কিছুদিন আগে নতুন আইন করছে, যার কারণে এগুলো কিন্তু আসলে একসাথে এত সিম কার্ড রাখা এখনো বৈধ না। উনি বললেন যে হায় হায় বিপদে পড়লাম। বাস্তবে আমি যে বললাম যে আপনি আমাদেরকে বিপদে ফেলাইছেন, বাস্তবে বিপদ হয়ে গেছে। ওই যে হঠাৎ করে এভাবে একটা কাইট দিছে না, কাইটের সাথে সাথে কিন্তু ট্রাফিক পুলিশ নজর করছে। নজর দিয়ে সে আবার হর্ন দেওয়া শুরু করছে যে থাম এক সেকেন্ড, আর কি যাওয়ার সুযোগ আছে? কারণ ওদেরকে আপনার ওভারটেক করে চলে যাওয়ার কোনো সুযোগ নেই। এরপরে বাধ্য হইয়া লম্বা রোড, তো এই ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টের লম্বা রোড, এ লাইন হলো আপনার 5 লাইন, ওই লাইনে ওইদিকে হলো 5 লাইন, 10 লাইনের রোড এবং নন স্টপ রোড। তো যাই হোক, গাড়ি থামাইলো, গাড়ি থামানোর পরে উনি আসলো, আসার পরে সবকিছু চেক করে উনি তো অবাক যে এত সিম কার্ড, যেখানে 2টা সিম কার্ড পাইলে দণ্ডনীয় অপরাধ, সেখানে এত সিম কার্ড, আরো কতগুলো মোবাইল, না জানি এটা কোন সন্ত্রাসী সংগঠনের সাথে সংযুক্ত আছে কিনা। ঠিক উনি ওইটা মনে করে কিন্তু আমাকে অ্যারেস্ট করে এবং আমাদের সবাইকে অ্যারেস্ট করে পুলিশের ওনার গাড়িতে ওঠার জন্য বলে। তো আমার হিসাব হলো কি, আমার অনেক ব্যবসা বাণিজ্য, দোকানপাট, মোবাইল দোকান, কাপড় দোকান, বিভিন্ন জায়গাতে আমার ইনভেস্ট করা ছিল। আমি যদি এই মুহূর্তে যদি এখানে ধরা দিই, তাহলে আমার এগুলা উদ্ধার করাটা টাফ হয়ে যাবে। হইতে পারে আমার দীর্ঘদিনে জেল হইতে পারে, অথবা আমাকে দেশে পাঠাই দিতে পারে। তাহলে কিন্তু আমি অনেক টাকা কিন্তু লোকসানে পড়ে যাবো। এই ভেবে আমি কিন্তু দৌড় দিয়ে পালানোর চেষ্টা করি, বাট ফাইনালি কিন্তু সেটা হয়ে ওঠে নাই। কারণ ও ওয়ারলেস করে দিচ্ছে, অনেক পুলিশের গাড়ি আসছে, অনেক পুলিশের গাড়ি আইসা গ্রাউ করে কিন্তু আমাকে অ্যারেস্ট করছে। পরে থানাতে নিয়ে গেছে, থানাতে নিয়ে তো ওনারা ভাবছে বড় ধরনের পুরো সন্ত্রাসী, যে কি করেছে নতুবা এত মোবাইল, এত সিম কার্ড, তারপর এত মেশিন ওনার কাছে কেন। পরে ওনারা ওখানে গেল, পেপার পত্রিকা যত কিছু আছে সবকিছু দিল, আমাদের ছবি তুললো। দেওয়ার পরে আমি কিন্তু আরবি আলহামদুলিল্লাহ যথেষ্ট বুঝি। তো ওনারা যে নিয়তে কথাবার্তা বলতেছে বা যা নিয়ে কথাবার্তা বলতেছে সব কিন্তু আমি বুঝতেছি, কিন্তু সাথে সাথে কথা বলার কোনো স্কোপ আমার নেই। আমি অপেক্ষা করতেছি কখন আমার কথা বলার সুযোগ আসে। পরে যাই হোক, সেখান থেকে ভোরবেলা আমাকে ক্যাপ্টেন ডাক দিয়ে বললে যে মাইনুদ্দিন, আমি বললাম যে আমি মাইনুদ্দিন। বলে যে সামান গুলা কার? ও এফা কিন্তু আমার ওই যে দোকানের স্টাফরা, তারপর গাড়ি ড্রাইভার বলছে যে ভাই আপনি আমাদেরকে বিপদে ফেলবেন না, কারণ আমরা গরিব মানুষ, আপনি যদি আমাদের নাম বলেন তাহলে কিন্তু আমাদের কিন্তু মানে পাশে দেওয়া হবে, আমরা ফেসে যাবো, আমাদের আর বিপি পাচ্ছে, এগুলো হয়তো মুখও দেখবো না। আমরা যে আপনারা আমার প্রতি বিশ্বাস রাখেন, আমার যদি সচরাচর আমার নিজের গলায় নিজে যদি ফাঁসি রশি পড়তে হয়, আমি পড়তে রাজি, আমার সে সাহস এবং হিম্মত আছে। আমি কাউকে মানে বিনা দোষী একটা লোককে আমি দোষী করতে রাজি না। তো ওনারা সে বিশ্বাস রাখছে। এরপরে ভোর রাত্রে আমাকে ক্যাপ্টেন ডাক দিলেন যে মাইনুদ্দিন কি? আমি বললাম যে আমি মাইনুদ্দিন। বলে যে এগুলো কার? সিম কার্ড গুলো কার? আমার। 25টা মোবাইল কার? আমার। 40টা মেশিন কার? আমার। কাপড়গুলো কার? আমার। গাড়ি কার? গাড়িটা আরেকজনের। ড্রাইভার আমি চিনি না। তারপর শুধু ওই যে একটা জায়গা থেকে আমি মিথ্যা কথা বলছি যে কাপড় দোকান এবং কাপড়গুলা বা কাপড় দোকানের স্টাফ, এগুলো আমার পরিচয় দিই না, কারণ আরবিদের নামে নিতে হয়তো সে সুযোগটা ছিল। কারণ যদি আমার স্টাফ বলি পরিচয় দিই, তাহলে উনি তো ফেসে যাবে। তো ওনাকে বাঁচাতে গিয়ে এই জায়গাতে আমি মিথ্যা বলছি যে ওনাকে আমি চিনি না, উনি আমার সাথে এই জায়গাতে আসতেছিল। ফাইনালি আমি যখন এই কথাগুলো বলতেছিলাম নির্দ্বিধায়, নির্ভয়ে, নিঃসংকোচে একেবারে সঠিক সত্য কথাগুলো বলা শুরু করছি, তখন মনে করেন আপনার যে সেক্রেটারিয়েট যে টেবিল, এই টেবিল থেকে এই চেয়ারে বসা ছিল উনি, আমি ছিলাম অপোসাইডে। উনি কি করছে, একেবারে ধীরস্থির ভাবে ঘুরে গিয়ে আমার সিনে বাড়ি দুটা থাবড় দিলেন। দুইটা থাবড় দিয়ে বললেন, ইন্তারিজালের অর্থ হলো তুই বেটা, অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষা হলো তুই বেটা, অর্থাৎ যেটা শুদ্ধ ভাষা হলো আসলেই তুই পুরুষ, মানে তোর সাহস আছে, তোর হিম্মত আছে, তুই জেনে শুনে এই কাজগুলা যে তোর, এগুলো যে কত বড় অপরাধ, এবং তুই পুলিশকে হয়রানি করছস, সবগুলো মিলে তুই জেনে শুনে ন্যূনতম তোর 15 বছর জেল হবে, জেনে শুনে তুই কারোর উপর কোনো ব্লেম দিচ্ছস না, তোর বাঁচার কোনো চেষ্টা করতেছিস না, সত্য কথাগুলো বলে ফেলছস। আমি ওনাকে একটা উত্তর দিছি যে দেখ, আজকে হয়তো আমি মিথ্যা কথা বলে হয়তো তোর এখান থেকে বেরিয়ে যাব, বাট কিছুক্ষণ পরে যদি আমি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে রোডে গাড়ি, তাহলে আমাকে তুই কিভাবে বাঁচাবি? আমি আমাকে কিভাবে বাঁচাবি?
বিধায় আমি মিথ্যে বলছি না, আমি যা বলছি সত্য বলছি। তুই যদি বিশ্বাস করতে পারিস, আর নইলে তুই তোর অবস্থান থেকে যা কিছু করার আইন কানুন অনুসারে তুই কাজ সব কর, আমি মেনে নিতে রাজি, কারণ আমি অপরাধী। তো এদিকে ওরা আমার স্টেটমেন্ট দিচ্ছে, এদিকে কি করছে, মোবাইল গুলো এবং আপনার সিম কার্ড গুলো আপনার সিআইডি কে দিয়ে দিচ্ছে। সিআইডি এগুলো মনে করেন আপনার আইটি বিশেষজ্ঞ যারা আছে তাদের কাছে দিয়ে তারা ওখান থেকে একটা তদন্ত নিয়ে আসছে। দেখা যায় আমার কথা আর ওই যে ওখানকার তদন্ত সব মিলে গেছে, কারণ আমি তো আসলে 2 নম্বরই অনেক কিছুর সাথে নাই, জিন্দিগিতেও ছিলাম না, তখনও ছিলাম না। তো সত্য কথা বলতে আমার অসুবিধা কি, আমি ওদেরকে বুঝাইছি, দেখো আমি এটা হোলসেল ব্যবসা করি, হয়তো 2 টাকা দিয়ে কিনি, 2 টাকা 10 পাই আমি সেল করি, এই 10 পাই আমার লাভ। আমি গরিব ঘরের ছেলে, এখানে আসছি 200 পয়সা কামানোর জন্য, এই সুযোগটা পাইছি, এটা কাজে লাগাইছি। এখন যখন এটা অবৈধ, ভবিষ্যতে আর করবো না। দেখেন সত্য কথা বলার কারণে আলহামদুলিল্লাহ ঠিক 1 সপ্তাহের মাথায় তারা যত তদন্ত আছে সবকিছু শেষ করে, কোথায় 15 বছর জেল, 1 সপ্তাহের মাথায় আমার সকল সিম কার্ড, কাপড়, তারপর আমার স্টাফ, গাড়ি এবং সবকিছু, মোবাইল টোবাইল সবকিছু দিয়ে আমাকে ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে তাদের সাথে আমার সাথে একটা আন্তরিকতা তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত ছিল। তো সেখান থেকে আমি কিন্তু আপনার 2 মাসের আলটিমেটাম নিয়ে আমার কোম্পানিতে, আমার কোম্পানি আমাকে 2 মাসের আলটিমেটাম দিয়েছে, 2 মাসের ভিতরে তুমি তোমার ব্যবসা বাণিজ্য গোছাও, তুমি দেশে চলে যেতে হবে। এখানে আপনাদের জন্য আরেকটা শিক্ষা, প্রিয় ভাই প্রিয় আপু যারা এখানে আছেন, আপনাদের জন্য আরেকটা শিক্ষা। আপনার ট্রেডিশনাল বিজনেস, যত বড় বিজনেস আছে যেখানেই আছেন না কেন, আপনি যত বড় অনারে হন না কেন, আপনার ট্রেডিশনাল বিজনেস যেই কোনো সময় যেই কোনো কারণে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, আগুন লাগতে পারে, অথবা ওই দেশে কোনো যুদ্ধ লাগতে পারে, হঠাৎ করে এই ধরনের একটা বিপদ আসতেই পারে। ওইটা আপনি করেন, ওইটা ধরে রাখেন, ওইটাকে ভালোবাসেন, ওইটা আপনার থাকা উচিত, কারণ ওইটা নিয়ে আপনি আসেন, ওইটা মেইন আপাতত। বাট এটার পাশাপাশি কিন্তু আপনি ডিএক্সএল বিজনেসটাকে সাথে রাখেন, কারণ ডিএক্সএল বিজনেসটা দিবে আপনাকে চমৎকার একটা ফিউচার, যেটা আমি ভুল করছি, আপনি এই জায়গায় ভুল করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার ভুল থেকে আপনি শিখেন। এরপরে আসেন 2013 সালে যখন কোম্পানি থেকে 2 মাসের সময় নিয়ে আমি আমার ব্যবসা বাণিজ্য গুছাই যখন বাংলাদেশে চলে আসি, তখন যাইয়া ওই যে দুলাল ভাইয়ের কথা আমার আবার মনে হয়েছে, যে দুলাল ভাই তো আমাকে বলছিল যে ডিএক্সএল ভবিষ্যতের বিজনেস। আমি কত বড় নাদান যে শুরু করলাম মাত্র, এখানে বড় ধরনের ইনকাম না পাওয়ার কারণে আমি ডিএক্সএল ছেড়ে দিলাম। এটা তো আসলে নাদানগিরি ছাড়া আর কিছুই না। আমি আসলে ডিএক্সএল কে দিছি কি, যে এত বড় ইনকাম আমি আশা করতেছি? তখন অনেক কম্পেয়ার করলাম নিজের সাথে নিজে, আসলে ডিএক্সএল কে আমি কিছু দিই নাই, শুধু আশাই করছি, আসলে নিজে কিছু দিইনি। যাই হোক, ফাইনালি 2014 সালে আমি বাহরাইন ঢুকি। 2014 সালে বাহরাইন যাওয়ার পরে একটা চাকরি পাই, তাও ওই যে আগে রেস্টুরেন্টে জব করতাম, সেই সুবাদে এখানে কিন্তু আপনার একটা রেস্টুরেন্টে জব পাই সিনিয়র ওয়েটার হিসেবে। এবং সেখানে স্যালারিও ভালো ছিল, ডিউটিও ছিল অনেক কম, মাত্র 9 ঘন্টা ডিউটি ছিল, সপ্তাহে 1 দিন বন্ধও ছিল। সবগুলো মিলাইয়া ওই যে শুরুর যে কথাটা আবার বলতে হয়, যে আমি কখনো সময় অপচয় করা পছন্দ করতাম না, আগেও না, তখনও না। আর এই সুবাদে এরই ধারাবাহিকতায় আমি আমাদের যে সমস্ত বাংলাদেশিরা আছে, এদের সবাইকে তো আমি চিনতাম না, কারণ তখন আমি নতুন। তো চিন্তা করলাম, আমার মাথায় একটা বুদ্ধি আসলো, যে মানুষের সাথে পরিচয় হয়তো হবো, অনেক সময় লাগবে, কিন্তু এ ফাঁকে যদি আমি একটু কৌশল করি, তাহলে হয়তো 2-3 দিন আগে আমি একটা পার্ট টাইম কাজ খুঁজে নিতে পারি। যদি একটা পার্ট টাইম কাজ যদি আমি পাই, সেক্ষেত্রে যদি আমি এখান থেকে 2-4 পয়সা পাই, হয়তো আমার খাওয়ার পয়সা, আমার থাকার পয়সাটা হবে, আমার বেতন থেকে যা পাই সেটা আমি পুরোটা বাড়িতে পাঠাতে পারবো। এই ছিল তখনকার চিন্তা আমার। এবং এই চিন্তা থেকে আমি একটা বাংলাদেশি রেস্টুরেন্টে ঢুকি। সেখানে গিয়ে, এখানে তো আমি নিশ্চিন্তে বলতে পারি যে সবাই বাংলাদেশি। তা আমি হঠাৎ করে দাঁড়িয়ে যাই, হঠাৎ করে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলি, মনে হয় যেন বক্তৃতা দিচ্ছিলাম, যে প্রিয় ভাইয়েরা, আপনারা তো সবাই বাংলাদেশি। তো মজার বিষয় হলো আমিও বাংলাদেশি, তবে আমি নতুন বিধে আজকে আপনাদের শরণাপন্ন হয়েছি। আমি কাউকে চিনি না, আমার পরিচিত লোক এখানে তেমন একটা নেই। তো আমি এই জায়গাতে ডিউটি করি, অর্থাৎ আমার কাছেই ছিল রেস্টুরেন্টটা, এই জায়গাতে আমি ডিউটি করি, মাত্র 9 ঘন্টা ডিউটি। 24 ঘন্টা থেকে 9 ঘন্টা যদি চলে যায়, তাহলে আমার আজকে মিটিংটা আর 3 মিনিট আছে। লেখাতল স্যার, আপনি এটা একটু শেষ করে দেন, আবার আসেন। জি স্যার, জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। তখন আমি ওনাদেরকে উদ্দেশ্য করে বললাম, দেখেন 24 ঘন্টা একটা দিয়ে, 24 ঘন্টা একটা দিন, তার মধ্যে আমার মাত্র 9 ঘন্টা ডিউটি, আমার হাতে আরো 15 ঘন্টা থাকে। যেই 15 ঘন্টা আমি আসলে পুরোটা তার ঘুমাই না, এখানে কিন্তু আমার অনেক ফ্রি সময় থাকে, যে সময়টা আসলে বেকার চলে যায়। তো আমি চাচ্ছি এই সময়টাকে কাজে লাগে যদি একটা পার্ট টাইম আমি করতে পারি, তাহলে আমার জন্য ভালো হয়। তখন আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে বাঁচায় রাখুক, ওনাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক, সুস্থ রাখুক, আমাদের মোবারক সাহেব ভাই,
উনি আমাকে বলে যে আপনার পার্ট টাইমের দরকার। আমি বলছি হ্যাঁ আমার পার্ট টাইমের দরকার। তখন উনি আমাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমাকে সাথে সাথে জয়েন করালেন। জয়েন করার পরে আস্তে আস্তে এটা গভীরে যাওয়ার চেষ্টা করলাম, কিভাবে আসলে এটা কি হচ্ছে, এটা ভবিষ্যৎটা কি, কতটুকু। তখন আরেকজন মানুষের নাম না নিলে নয়, আমাদের ওমর ফারুক ভাই, আপনার হাজীগঞ্জের, চাঁদপুর হাজীগঞ্জের, উনি আমাকে অনেক সহযোগিতা করছে, অনেক বোঝানোর চেষ্টা করছে এই বিজনেসটা। কারণ এখানে আমাকে যিনি জয়েন করেছে আমাদের মোবারক সাহেব ভাই, উনি জয়েন করানোর 1 সপ্তাহ পরে কোনো না কোনো কারণে উনি দেশে চলে যেতে হয়েছে, যার কারণে ওনার কোনো সহযোগিতা আমি আর পাইনি। এরপরে ছিলেন আমাদের সিনিয়র মাইনুদ্দিন ভাই একজন আছে, তো উনিও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে, পাশাপাশি আমাদেরকে বেশি সহযোগিতা করছে আমাদের লাইনেরও না, আমাদের আফ লাইনেরও না, বাট অন্য লাইনের। উনি কিন্তু ওমর ফারুক ভাই, চাঁদপুর হাজীগঞ্জের, উনি কিন্তু আমাকে যথেষ্ট সহযোগিতা করছে, যথেষ্ট শিখেছে এবং আমাকে আগ্রহী করে তোলার জন্য যত ধরনের প্রচেষ্টা উনি কিন্তু কোনোটা বাদ দেয়নি। যার কারণে আসলে ওনার ভালোবাসার কারণে কিন্তু ডিএক্সএনে আমি খুব সহসা সবকিছু বোঝার জন্য আমার আগ্রহ জাগছে। তো পরে একদিন ভালো করে বুঝলাম, প্রিয় ভাই প্রিয় আপুরা যারা আসছো তোমরা নতুন যারা, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি কি কি বুঝছি এবং কেন এটাকে সিরিয়াসলি নিচ্ছি। ওই সিরিয়াসলি নেওয়ার কারণে আজকে আমি কোন অবস্থানে আছি, কেন আজকে শত শত মানুষ তোমরা বিভিন্ন দেশ থেকে আমার কথা শুনতেছো, এই জায়গাটা কিভাবে তৈরি হয়েছে, কেন এবার তৈরি হয়েছে, এই জায়গাটা তুমি ক্লিয়ার বুঝতে পারবা, তোমরা একটু মনোযোগী হও। আমি যখন মার্কেটিং প্ল্যানটা বুঝলাম, সেখানে কয়েকটা জিনিস কিন্তু আমার মনের মধ্যে কিন্তু দাগ কাটছে। এট ফার্স্ট, যে এখানে আমার কোনো ইনভেস্ট লাগবে না। সেকেন্ড, এখানে আমার চাকরি কোনো ছাড়তে হবে না। থার্ড, এখানে আমার একেবারে বড় ধরনের কোনো শিক্ষার কোনো যোগ্যতা প্রমাণ করতে হবে তাও না। চতুর্থত, আমি জাস্ট নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট সেলসের মাধ্যমে কিন্তু বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আছে। পঞ্চমত, যেই পয়সার জন্য আজকে আমার বাবা মা বিবি বাচ্চা সকলকে ছেলে হাজার হাজার মাইল দূরে আমি আরেকজনের গোলামি করতে গেছি, সেই ইনকাম কিন্তু আমি এখান থেকে তৈরি করলে এটা দেশে আসলে আমি পাবো। এই যে কয়েকটা বিষয় আমার মনের মধ্যে দাগ কাটছে, এগুলোকে আমি প্রায়োরিটি দেওয়া শুরু করলাম। কিভাবে প্রায়োরিটি দিলাম? এই ফাঁকে আমাদের নুরুল আফসার ভাই, আলহামদুলিল্লাহ আমার খুব ভালোবাসার মানুষ, নুরুল আফসার ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক হয়। উনি আমার পাশের দোকানে চাকরি করতেন, ঘড়ি দোকানে। তখন ওনার স্যালারি ছিল 130 দিনার, অর্থাৎ বাংলাদেশের মাত্র 26,000 টাকা। তো আমি এখানে চাকরি করি আর উনি ওখানে চাকরি করি। চিন্তা করলাম যে দুইজন যখন ওনার সাথে আমার একটা সম্পর্ক হয়েছে, আমি পুরান প্রবাসী হিসেবে শুধু একটা চাকরি নিয়ে বসে থাকবো, এটা আসলে আমি মানতেই পারি না। তখন ওনার সাথে আমার একটা যুক্তি হলো যে আমরা দুইজনে মিলে একটা ব্যবসা দিব, সেই ব্যবসাতে উনি চাকরি ছেড়ে দিয়ে উনি দোকানে বসবে এবং আমি যখন আমার অবসর সময় পাবো তখন ওখানে গিয়ে বসবো। এর ফাঁকে দিয়ে উনি আসল দিয়ে খেয়ে দিয়ে আসবে, উনি নিয়মিত এখানে ডিউটি করবে আর আমি পার্টনার হিসেবে থাকবো। তো ব্যবসা যেটা হয় সেটা থেকে উনি একটা অংশ নিবে, আমি একটা অংশ নিব। এটা কিন্তু আমাদের প্রায় চূড়ান্ত, কিন্তু এখনো শুরু হয় না, মানে সিদ্ধান্তটা প্রায় চূড়ান্ত। এরই মধ্যে কিন্তু আমি ডিএক্সএন এর যে মার্কেটিং প্ল্যান, এটা কিন্তু একেবারে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে সবকিছু আমি বুঝতে সক্ষম হচ্ছি। যখন মার্কেটিং প্ল্যানটা আমি হুবহু একদম ক্রিস্টাল ক্লিয়ার আমি বুঝতে পারছি, তখন হাজার হাজার টাকা বা হাজার হাজার দিনার নিজের পকেটের পয়সা ইনভেস্ট করে আরবির নামে লাইসেন্স নিয়ে আমি একটা ব্যবসা করব। ওই আরবি চাইলে যে কোনো সময় আমাকে ওই ব্যবসা থেকে বের করে দিতে পারবে। এই ধরনের একটা ব্যবসা থেকে অবশ্যই আমি দূরে সরে আসা, এটা আমার বুদ্ধিমানে কাজ হবে বিদায় আমি আস্তে করে ওই ব্যবসাকে ভুলে গেছি। এমন ভুলে বলছি, কখনো আর ওই ব্যবসার নামও নি নেই, আফসার ভাইকেও আর বলিনি। এখন আমি কি করলাম, আস্তে আস্তে আমি ডিএক্সএনটাকে আরো ভালোবাসলাম, আরো সময় দেওয়া শুরু করলাম, মানুষকে বারবার ইনভাইট করা শুরু করলাম। একবার নয়, 10 বার না 1000 বার করবো, কিন্তু আমি বাদ দিইনি, এভাবে করতে লাগলাম। কিন্তু দুর্ভাগ্যবশত প্রায় 6 মাস আমার সাথে একটা লোক জয়েন করে। এখন হয়তো আপনারা যারা এখানে নতুন আছেন, হয়তো আপনাদের প্রশ্ন হতে পারে কেন জয়েন করেন। হ্যাঁ, কেন জয়েন করেনি আপনি আমাকে প্রশ্ন করছেন, কিন্তু আমি নিজেই আমাকে প্রশ্ন করছি আমার সাথে কেন জয়েন করেনি। কারণ এই 6 মাসে তো ওরা অনেকে জয়েন করছে অনেকের সাথে, তাহলে আমার সাথে কেন জয়েন করেনি এই প্রশ্নটা আমি আমাকে করাটা এটাও একটু বুদ্ধিমানের কাজ। আমি ঠিক
ঠিক তাই করছি, অর্থাৎ আত্মসমালোচনা। আমি সেখানে কিন্তু আমার অফলাইনকে ব্লেম দিতে পারতাম, কোম্পানিকে ব্লেম দিতে পারতাম যে সামানের দাম বেশি, আমার দ্বারা হবে না, আমার অফলাইন নাই, আমাকে কে সহযোগিতা করবে, আমি একা এতিমের মতো এখানে, সেটাও বলতে পারতাম। অথবা এটাও বলতে পারতাম যে আমার ডিউটি আছে, তারপরে যে এখানে কোনো ইনকাম নেই, এটা করবো না, অনেক। অর্থাৎ অজুহাত দিলে আপনি হাজার অজুহাত কিন্তু আপনি খুঁজে পাবেন। আর যদি আপনি বিজনেস করতে চান, যে কোনো একটা কারণে কিন্তু আপনি এখান থেকে বিজনেস করে জীবনে এমন একটা সফলতা নিয়ে আসতে পারেন যে সফলতা কিন্তু আপনাকে সারা পৃথিবীতে আলোকিত মানুষ হিসেবে কিন্তু পরিচয় করে দেবে ইনশাআল্লাহ। তো আমি সেই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, না, আমার জীবনে ফ্রিডম চাই। কি চাই? কি চাই লিয়াকত স্যার? ফ্রিডম, ফ্রিডম স্যার, ফ্রিডম। ফ্রিডম চাই। এখন প্রশ্ন হলো, অনেকে ভাবতে পারেন যে আরে আমরা তো এমনিতে স্বাধীন জাতি। ভাইয়া, আপু, আপনি স্বাধীন জাতি বলতেও তো লজ্জা লাগে, তাই না? কারণ আপনি স্বাধীন, অথচ গোলামি করতেছেন যোগকে যোগ, বছরকে বছর, বংশগত ভাবে আপনি গোলামি করতেছেন আরেকজনের। আপনি কেমন স্বাধীন সেটা আপনি আপনাকে প্রশ্ন করেন। আজকে এখানে অনেকে আছেন বারবার শুধু পিছন ফিরে তাকাচ্ছেন আপনার ছেলেটা একটু শক্ত হচ্ছে কিনা। বংশগত ভাবে তাকে আপনি গোলামিতে লাগাই, তারপর আপনি দেশে আসবেন এবং বলবেন যে আমি সাকতেন আমার ছেলেকে নিয়ে লাইন করে দিছি। আপনি লাইন করে দেন নাই, আরেকজনের গোলামি দিচ্ছেন। প্রিয় ভাই, প্রিয় আফু, বুঝতে শিখুন লাইন কাকে বলে, গোলামি কাকে বলে, এগুলো ক্লিয়ার হন, কম্পেয়ার করেন, বুঝতে শিখুন। আপনার বাবা আরেকজনের কাজ করছে, আজকে আপনি করতেছেন এবং পিছিয়ে ফিরে তাকাচ্ছেন আপনার ছেলে আরেকজনের কাজ করার জন্য উপযুক্ত হয়েছে কিনা। এটাকে স্বাধীনতা বলেন না। আপনি স্বাধীন জাতি পরিচয় দিতে আপনার লজ্জা হওয়া উচিত। কারণ কিসের স্বাধীন? আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের ফেনীর লিডার শাহজাহান হাজি নন্দি স্যার, উনি দুবাই থেকে সৌদি ইয়েতে আসলেন, বাহরাইনে আসলেন। বাহরাইনে আসার পরে আমাদের হারুন স্যার সহ আমার রেস্টুরেন্টে খাইতে গেলেন। তখন হারুন স্যার কিন্তু আমাকে চিনে। আমার রেস্টুরেন্টে খাইতে গেলে আমি জিজ্ঞেস করলাম উনি কে? বলে যে উনি ডিএক্সএন এর লিডার। বাড়ি কোথায়? অমুক জায়গায়। লিডার মিন্স মানে বুঝলাম না, আমাকে একটু বিস্তারিত বলেন। বলে যে উনি ডিএক্সএন এ বিজনেস শুরু করছে এবং বর্তমানে ভালো ইনকাম নিচ্ছে, তো এই কারণে কোম্পানির সব খরচে উনি কিন্তু আজকে বাহরাইন ভিজিট করার জন্য আসছে। পসিবল? এটি ডিএক্সএন এর সম্ভব? এটা আমার প্রশ্ন ছিল। বলে হ্যাঁ সম্ভব। আমি বললাম যে ইনশাআল্লাহ আমিও করব। এই ছিল একটা আত্মপ্রত্যয়, নিজের প্রতি নিজের একটা আত্মওয়াদা ছিল, আমিও করব এবং করবই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক 2019 সালে ইউরোপের আজারবাইজানে শাহজাহান হাজি ননি স্যার সহ আমরা একসাথে টিএসসিতে যাই এবং অনেক ছবি ভিডিও কিন্তু আপনারা পাচ্ছেন, দেখবেন। আলহামদুলিল্লাহ। আপনার নিজের ভিতরে একটা জ্বালা থাকতে হবে, একটা জিদ থাকতে হবে। মনে রাখবেন, সফলতার জন্য একটা হাত লাগে, সে হাত কিন্তু আপনি পেয়ে গেছেন, সেটা হলো ডিএক্সএন এবং আপনার অফলাইন। ডিএক্সএন এবং আপনার অফলাইন সফলতার জন্য আপনার একটা হাত হিসেবে কিন্তু আপনি পেয়ে গেছেন। এখন হলো আরেকটা জিনিস লাগবে, সেটা হলো একটা আঘাত। সেই আঘাত যারা আজও পান নাই বা উপলব্ধি করতে পারেন না, তারা ডিএক্সএন থেকে সফল হবেন না, কারণ ডিএক্সএন থেকে আপনি এখন ইজি এবং সহজ এবং সস্তা ভাবতেছেন। কিন্তু যারা একবার আঘাত পেয়ে গেছেন, তারা কিন্তু হাতটাকে ধরে ঠিকই সফলতা অর্জন করে নিচ্ছেন এবং নিবেন। আঘাতটা কোন ধরনের? আপনার বাবা নেই, সংসারের ভার কিন্তু আজকে আপনার উপরে চলে আসছে, হঠাৎ করে একটা আঘাত। আপনি যে চাকরিতে ছিলেন নির্দ্বিধায়, আপনি চোখ বুঝে ওই চাকরি নিয়ে পড়ে আছেন, হঠাৎ করে চাকরি চলে গেছে, সেটাও একটা আঘাত। আপনার চাকরি যায়নি, সবই ঠিকঠাক আছে, বাট আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলেন, দীর্ঘ 2 মাস আপনি চাকরি করতে পারেন নাই, আপনার চুলাতে কিন্তু পাতিল উঠে নাই, কারণ আপনার ঘরে চাউল নেই, সেটা কিন্তু একটা আঘাত। এই আঘাতগুলো কিন্তু আমাদেরকে এমন শিক্ষা দেয় যে শিক্ষা নিয়ে কিন্তু আমরা আমাদের সারাটা জীবনকে আমরা রঙিন করে ফেলতে পারি ইনশাআল্লাহ। বিদায় ডিএক্সএন আপনার জন্য একটা হাত, আর ওই কষ্টগুলো আপনার জন্য একটা আঘাত। যারা এই কষ্টগুলো পাইছেন, যারা এক ধরনের একটা আঘাত পাইছেন, হাত এবং আঘাত এই দুটাকে কাজে লাগিয়ে আপনি এখান থেকে সফলতা অবশ্যই আপনি অর্জন করতে পারবেন, কারণ আপনি বুঝেন কষ্ট কাকে বলে। কিন্তু যারা কষ্ট পায়নি, বাবার গোলার ধান এখনো কাটছেন, নিজের
কাঁধে এখনো কোনো দায়ভার পড়েনি, তারা কিন্তু এখানে এটাকে হেসে খেলে কিন্তু সময় পার করে দিচ্ছে। প্রিয় ভাই, প্রিয় আপু, সময় থাকতে সময়কে কাজে লাগান। সেই দিন আমি নিজেকে নিজে ওয়াদা করছিলাম যে এই ডিএকশন থেকে আমি এমন এক অবস্থান তৈরি করব ইনশাআল্লাহ, সারা পৃথিবীতে আমি অন্তত এতটুকু প্রমাণ করব যে আমি মাইনুদ্দিন খোকনের জন্ম এই পৃথিবীতে একবার হয়েছে। আজকে আলহামদুলিল্লাহ শুধু ডিএকশন উঠছিল এটা সম্ভব হয়েছে, নতুবা আমার দ্বারা এটা সম্ভব হওয়ার কথা নয়। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো, আজকে আপনারা দেখতেছেন শত শত হাজার হাজার মানুষ সফল, যারা বাংলাদেশে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম দিচ্ছে। আজকে আমি এটা রেকর্ড হচ্ছে, আমি নির্দ্বিধায় বলতে পারি, কারণ আমি কোনো ভয় করি না। এই মাসে আমার যে ইনকামটা আসছে প্রায় 4 লাখ। কত লেখা আছে স্যার? 4 লাখ। প্রায় 4 লাখ। প্রায় 4 লাখ কিভাবে বলছি? আমার পার্সোনালি আমার ইনকাম আসছে 3,01,000 টাকা। আমার ইনকাম আসছে 3,01,000 টাকা, এবং আমার ওয়াইফের ইনকাম আসছে 82,000 টাকা। তাহলে আমার ওয়াইফ কি ডিএকশন কি বুঝে? আজও বুঝে না। ডিএকশন ডিউ বুঝে না। সে শুধু সাবান দিয়ে গোসল করে আর শ্যাম্পু দিয়ে চুল মাখে আর ক্রিম ট্রিম এগুলো ব্যবহার করে, এতটুকু শুধু প্রোডাক্ট ব্যবহার করে। কিন্তু আমি এটা দ্বারা বুঝাতে চাচ্ছি, আপনি যদি এখানে সফল হন, আপনার ফ্যামিলি নয়, আপনার গ্রাম নয়, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এখান থেকে সফল করে দেওয়ার মতো সুযোগ কিন্তু আপনার হাতে আছে। বিদায় আমি আমার ওয়াইফকে দিয়ে আপনাকে বুঝাতে চাচ্ছি, আমার ওয়াইফ নয়, আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি প্রত্যেকটা লোকে কিন্তু এগিয়ে গেছে বা এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। বিদায় আপনি যদি এখানে একবার দাঁড়াতে পারেন, তাহলে আপনার ভাই, আপনার বাবা, আপনার মা, আপনার বোন সকলকে কিন্তু আপনি এখান থেকে এমন এক সহযোগিতা করতে পারবেন যে সহযোগিতার কারণে সারা জীবন তারা কিন্তু আপনার কাছে কৃতজ্ঞ থাকবে এবং আপনার দিকে তারা চেয়ে থাকবে না, তারা প্রত্যেকে নিজে কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন সৌন্দর্য একটা সফলতা কিন্তু আমরা প্রত্যেকে আশা করি, রাইট কিনা? যারা এটা আশা করেন এবং এখান থেকে আজকে ওয়াদা করতেছেন যে আমি যার মাধ্যমে আসছি বা ডিএকশন আমার বিজনেস, আমার লিডার আছে কিনা আমি সেদিকে তাকাবো না। কারণ মাইনুদ্দিনে যদি ওনার লিডার ছাড়া যদি এখান থেকে দাঁড়ায় যদি আজকে অবস্থান তৈরি করতে পারে, ওনার টিমে যদি আজকে 1,52,000 মেম্বার থাকতে পারে, ওনার বিজনেস যদি পৃথিবীর 235 দেশে থাকতে পারে, তাহলে আমার কেন না, আমার কি কমতি আছে? যারা এই বিশ্বাস করেন এবং নিজের প্রতি বিশ্বাস আছে এখান থেকে সফল হবেন, প্লিজ একটি ইয়েস লেখেন। আমি সেটা একটু দেখতে চাচ্ছি কারা কারা। জি, আমি দেখতেছি যাদের নিজের প্রতি বিশ্বাস আছে তারা একটু ইয়েস লেখেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইরা। আপনারা রাত অনেক হয়ে গেছে, এখনো 300 লোক কিন্তু আমার সাথে আছেন। হয়তো অনেকেই চেষ্টা করতেছেন, ঢুকতে পারতেছেন না, কারণ আমাদের লিঙ্কটা 300-এর উপরে নেওয়ার কোনো সুযোগ নেই। যদি সুযোগ থাকতো তাহলে হয়তো আরো কিছু ভাই অথবা আপুরা আমাদের সাথে থাকতে পারতেন। আমি ওনাদেরকে বলবো, আমাদের ফাইজুল ইসলাম স্যারের একটা লিঙ্ক আছে, ইউটিউব চ্যানেল আছে, ওইটা ফাইজুল ইসলাম স্যার আপনি এটার লিঙ্কটা আমাদের চ্যাট বক্সে দিয়ে দেন, যাতে করে আমাদের প্রিয় ভাই এবং প্রিয় আপনি এটা সাবস্ক্রাইব করতে পারে, এই ভিডিওটা ওনারা দেখতে পারে। কারণ ওনাদের অনেক বিজনেস পার্টনাররা আছে যারা হয়তো বিজনেসে জয়েন হওয়ার পরেও ঘুমিয়ে গেছে, যারা আজকের এই মিটিংটা দেখবে অথবা পরে শুনবে, তারা আশা করি এখান থেকে কিছু কিছু নিতে পারবে ইনশাআল্লাহ, লাইফে একটা পরিবর্তন নিয়ে আসবে। তা আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন ইনশাআল্লাহ, সেই আশা করতেছি আমি। এরপর আসেন, আপনি ডিএক্সএলে কি চান, কি নেই ডিএক্সএলে? আমাকে অনেকে তো বলে, ভাই আপনি এই কোম্পানিতে কাজ করতেছেন, এই কোম্পানি আপনাকে গাড়ি দেয়? আমি বললাম যে না, দেয় না। আপনাকে বাড়ি দিছে? না, দেয় নেই। তাহলে আপনাকে কি দিছে? আমি বললাম যে আমাকে তারা একটা বাড়ি দেয় নাই, তারা একটা গাড়ি দেয় নাই, আমাকে আমার চয়েস মতো প্রতি বছর গাড়ি কেনার মতো, প্রতি বছর বাড়ি করার মতো একটা শক্তি দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে দেখেন, আমার মতো একটা ছেলে যেটা কোনো যোগ্যতা নেই, সে যদি প্রতি মাসে এখান থেকে 4 লাখ টাকা ইনকাম করে, তাহলে ইয়ারলি প্রতি বছর আমার কত টাকা ইনকাম হচ্ছে? এক বছর আমার ইনকাম হচ্ছে অন্তত 48 লক্ষ টাকা। তাহলে 48 লক্ষ টাকা দিয়ে আমি প্রতি বছর একটা বাড়ি করতে পারি, রাইট কিনা? প্রতি বছর আমি বাড়ি করতে পারি এবং আমি চাইলে প্রতি বছর আমি গাড়ি চেঞ্জ করতে পারি। তাহলে সে সুযোগ আমাকে দিচ্ছে, আমি অন্য কোম্পানিতে আমি কেন দেব না? আমরা ওই কোম্পানিতে যাবো না, বলবে যে অমুক কোম্পানিতে আসো, তমুক কোম্পানিতে আসো, তুমি ক্লিক করলেই পয়সা। বিশ্বাস করেন, ক্লিক করলে যেমন পয়সা, আবার ক্লিক করলে কিন্তু পুরো ওয়েবসাইট লক। ওগুলোতে যাবেন না, ওগুলো থেকে আপনার টাইম ওয়েস্ট করবেন না। আপনি একজন দুইজনকে দাওয়া দিয়ে তাদের কাছে আপনি হাসি পাত্র হবেন না। কারণ মনে রাখবেন, এটা এমন একটা প্ল্যাটফর্ম, এটা আপনাকে অনেক দূর নিতে পারে, আবার অনেক বেইজ্জত করে দিতে পারে। বিধায় আপনি প্ল্যাটফর্ম চয়েস করার জন্য আপনাকে একেবারে সচেতনতার পরিচয় দিতে হবে। কারণ ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, এটা আজকে বাংলাদেশে
অলরেডি 21 বছর পার করে 22 বছরে পা রাখতেছে। বিধায় আজকে এখানে আপনারা অনেকে আছেন কিন্তু আপনাদের বয়স কিন্তু 22 বছর হয় নাই। বিধায় আপনাকে বুঝতে হবে যে এটা বিশ্বস্ত এবং প্রমাণিত একটা প্ল্যাটফর্ম। এবং ডিএক্সএন এর বর্তমানে কিন্তু চলতেছে আপনার 29 বছর, আর কয়েকদিন পরে কিন্তু 30 বছর পা দিবে, যেটা আলহামদুলিল্লাহ আগামী এপ্রিল কিংবা মেতে আমি আমার ফ্যামিলি সহ এবং আমার বিজনেস পার্টনার যারা আছে ন্যূনতম 100 জন সুপার সাকসেস ডাইনামিক লিডার নিয়ে আমি ইনশাল্লাহ মালয়েশিয়াতে আসতেছি। এবং আপনাদের যারা মালয়েশিয়া আছেন, মালয়েশিয়া থেকে আমাদের সাথে আছেন, অবশ্যই আপনাদের সাথে দেখা হবে এবং সেখানে আমরা অনেক গল্প করব, আরো অনেক মজা করব, অনেক এনজয় করব ডিএক্সএন এর সুবাদে। এবং আমরা প্রত্যেকে আজকে থেকে একটা ওয়াদা করব যে আমি আমাকে নিয়ে ভাববো না, আমি আমার 6 জন ভাইকে আমি সফল করব। 6 জন ভাইয়ের পরিবারের দায়িত্ব আমি নিব। কিভাবে নিব? এই 6 জন ভাইকে আমি যদি সহযোগিতা করি, কয় টাকা দিতে পারবো, আমি কত টাকা দিতে পারবো? যদি আমি কোটিপতি হই, টাকা দিয়ে কয়জনকে আমি লাইন করতে পারবো, কয়জনকে আমি তার লাইফে প্রতিষ্ঠিত করতে পারবো, সেটা আমার দ্বারা সম্ভব না। আসলে আজ ধরুন কয়জনে পারছে, কয়জনকে আপনার সম্ভব, হয়তো 1 জন 2 জন সর্বোচ্চ। কিন্তু ডিএক্সএন আপনাকে এমন অপরচুনিটি দিছে, আপনি সর্বহারা একটা লোককে কিন্তু এখান থেকে কোটিপতি বানাইতে পারেন এবং তার মাধ্যমে আরো লাখো কোটিপতি জন্ম হবে। ঠিক আছে? মাল্টি মিলিয়নিয়ার এখান থেকে জন্ম হবে যদি না আপনি এখান থেকে নিজে একবার দাঁড়াইতে পারেন, মানুষকে যদি সে সহযোগিতা আপনি করেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এখান থেকে এতটুকু বুঝতে পারলাম যে ডিএক্সএন এ কিন্তু আপনাকে কি করতে হবে, ধৈর্য রেখে, কে আছে কে নেই, আপনার লিডার বহু বড় লিডার না ছোট লিডার, ও কিছু বুঝে কিবা না বুঝে, ও ডাইনামিক টিমের নাকি অন্য কোনো টিমের, এগুলা না ভেবে জাস্ট এতটুকু ভাবেন যে মাইনুদ্দিন ভাই শুরুতে কি ভাবছে। মাইনুদ্দিন ভাই শুরুতে যেটা ভাবছে যে ডিএক্সএন আমার অফলাইন নেই তো কি হয়েছে, ডিএক্সএন এর সাকসেস হওয়ার জন্য 3টা জিনিস দরকার। প্রথম হলো আমার প্রোডাক্টের দরকার, সিস্টেমের দরকার, আমার একটু একটু কাজ করার দরকার। এই 3টা জিনিস, প্রোডাক্টও আছে, সিস্টেমও আছে, আমি একটু একটু কাজ করছি, আলহামদুলিল্লাহ আজকে অবস্থান তৈরি হয়েছে। পারবেন না? সম্ভব না ভাইয়া? সম্ভব? সম্ভব না? ইনশাআল্লাহ অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। চমৎকার একটা লাইফ। আজকে দেখেন আমার এলাকাতে লাখো মানুষ বিদেশে গেছে, আসছে, কেউ এসে আবার হাল চাষ করতেছে, কেউ এসে মুদি দোকান দিচ্ছে, কেউ এসে সবজি বিক্রি করতেছে, কেউ এসে মুরগি বিক্রি করতেছে, কেউ এসে ডিম বিক্রি করতেছে, কেউ এসে বিভিন্ন ধরনের ব্যবসা করতেছে, কেউ এসে আবার কি রিক্সা চালাইতেছে, কেউ সিএনজি চালাইতেছে। আমি একমাত্র ব্যক্তি এই ডিএক্সএন কে ভালোবাসার কারণে, ডিএক্সএন কে আমি আঁকড়ে ধরার কারণে, ডিএক্সএন কে আপনার দাঁতের উপরে দাঁত চেপে ধরেও এটার সাথে আপনার খাপ খাইয়ে থাকার কারণে কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমি একমাত্র ব্যক্তি যে দেশে এসে কি চমৎকার একটা অফিস নিছে। সাকিব একটা অফিসে ঘুরে দেখা, ওখান থেকে দরজা সব দেখো, এবং বাজারে সবার সামনে সবাই নাকের ডগায় আমি অফিস নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে কথা বলতেছি, লাইফটাকে এনজয় করতেছি। প্রতিদিন সকালে ফজর নামাজের পরে একটু ঘুমাই, একটু ঘুমানোর পরে যখন বউ নাস্তা বানায় রেডি করে তখন কল দিলে উঠি, নাস্তা খাইয়ে আমার মেয়েকে নিয়ে, আমার ছোট একটা মেয়ে আছে 4 বছর 5 বছর পড়ছে, ওকে নিয়ে আপনার মাদ্রাসাতে দিয়ে আসি। এবং আমার ছেলে তার একটু আগে, আধা ঘন্টা আগে চলে যায় একই মাদ্রাসাতে। এরপরে মেয়েকে মাদ্রাসাতে দিয়ে আমি কি করি, অফিসে চলে আসি। অফিসে আসি, আমি আমার কাজকর্ম করি, আমার নতুন বিজনেস পার্টনার যারা আছে তাদের সাথে আমি যোগাযোগ করি পার্সোনালি, অথবা তাদেরকে নিয়ে ছোট ছোট গ্রুপ মিটিং করি। এরপরে কি কয় যে আপনার প্রায় 11টার দিকে আমার মেয়ে ছুটি হয়, তখন আমি অফিসের ডোর লক করি, অথবা আমার যে স্টাফ আছে আমার বাতিজা, ওকে বসায়, কি কয় যে আমি আমার মেয়েকে রিসিভ করে নিয়ে আসি, নিয়ে এসে অফিসে রাখি। এটা আমার দেখেন বর্তমানে মানে পুরো দিনের রুটিন শুনে অফিসে নিয়ে আসি। অফিসে নিয়ে এসে আমার মেয়েকে যা খাইতে চায়, যা খেতে চায়, সেটা 10 টাকা হইতে পারে, 20 টাকা হইতে পারে, 100 টাকা হইতে পারে, 150 টাকা হইতে পারে, 200 টাকা, সে যা খেতে চায় তা খাওয়াই, 2 ঘন্টা তা খাওয়াই। এরপরে 1টার দিকে আমার ছোট ছেলে আসে, সে আবার যা খেতে চায়। এখন বল, এই যে যা খেতে চায়, এটা কি চাকরি করে সম্ভব ভাই? সম্ভব হবে? সম্ভব? তাইলে আপনি একটা ছেলের খরচ তো আপনি ইনকাম করতে পারবেন না চাকরি, অন্য সবকিছু বাদ দেন না, এটা পারবেন না। কিন্তু আলহামদুলিল্লাহ আজ এই 2টা ছেলে মেয়ের পিছনে খরচ আছে আমার 10,000 টাকা প্রতি মাসে স্টুডেন্ট খাওয়া। এরপরে আলহামদুলিল্লাহ এগুলো আমার 2টা ছেলে মেয়ের কথা। তারপর আমার বড় ছেলে ঢাকা আপনার দারুন নাজাত মাদ্রাসাতে লেখাপড়া করতেছে, ক্লাস 8 এ এবার শেষ করবে, ক্লাস 9 উঠবে ইনশাআল্লাহ। তো আমি সকলের কাছে দোয়া চাইবো আমার বাচ্চাদের জন্য এবং আপনাদের সকলের জন্য আমার মন থেকে দোয়া করি, আল্লাহ আপনাদের সবাইকে সফল করুন এবং সকলে আমার জন্য দোয়া করবেন। তো এপাকিদি আমি আপনাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি, সেটা হলো ডিএক্সএন বিজনেস করার জন্য কিছু জিনিস দরকার, সেগুলো আপনি করেন কিনা, নাকি শুধু আপনি জয়েন করে শুধু অফলাইনের দিকে তাকিয়ে আছেন যে অফলাইন আমাকে এটা করে দিবে, ওইটা করে দিবে, অফলাইন করে দিল না রে,
তারপরে এটারে ওইটারে শুধু অভিযোগ খোঁজেন। যদি অভিযোগ খোঁজেন আপনি হাজার অভিযোগ পাবেন, বাট সফলতা পাবেন না। আর যদি আপনি সফলতা চান, হাজার অভিযোগকে মানিয়ে পায়ের তলায় চাপ দিয়ে হইলো আপনি এটার উপর দাঁড়িয়ে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হবে। সেজন্য আপনি অফলাইন ডাউনলাইন কাউকে দোষারোপ করা যাবে না। আপনি আপনার অবস্থান থেকে কি কি করতেছেন দেখেন। আপনি কি জুম মিটিংয়ে জয়েন করেন? আপনি কি মার্কেটিং প্ল্যানটা ভালো করে বুঝেন? আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিজে পরিচালনা করেন? আপনি কি মেসেঞ্জার গ্রুপ নিজে পরিচালনা করেন? আপনি কি আপনার বিজনেস পার্টনার যারা আছে তাদের সাথে কি দৈনিক 2-4 জনের সাথে কি আপনি সরাসরি তাদের সাথে একটু সময় নিয়ে, একটু হৃদ্যতা দিয়ে, একটু ভালোবাসা দিয়ে তাদের সাথে কথা বলেন? আপনি কি ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করেন? আপনি ডিএক্সএন নিয়ে মানুষের সাথে কথা বলেন নাকি? তাদেরকে ইনভাইট করেন নাকি নতুন নতুন লোকদেরকে? এবং আপনার আপলাইন যারা আছে তাদের সাথে শ্রদ্ধা ভরে সুসম্পর্ক বজায় রাখেন? ডাউনলাইনে যারা আছে তাদেরকে আপনার আপন সন্তান হিসেবে ভালোবাসেন? যদি এই কাজগুলো যদি আপনি না করেন, প্রিয় ভাই, আপনি দোষী। আপলাইনকে দোষ দিলে আপনি, ডাউনলাইনকে দোষ দিলে আপনি দোষী। এই কাজগুলো আপনি করা শিখেন। আমি যে কথাগুলো বলছি এখানে রেকর্ড থাকবে, এগুলো নোট করে নেবেন। এই কাজগুলো যদি আপনি করেন, প্রতিনিয়ত যদি আপনি ডিএক্সএন একটা সাকসেস হিস্টরি দেখেন এবং ডিএক্সএন সুপার সাকসেস যে সমস্ত লিডাররা আছেন যারা আজকে ফ্রিডম লাইফ এনজয় করতেছে, তাদের লাইফ হিস্টরি গুলো যদি জানেন এবং আপনার বিজনেস পার্টনারদের সাথে একটা সুসম্পর্ক, একটা বন্ধন তৈরি করে যদি তাদেরকে আঁকড়ে ধরে রাখতে পারেন, আজ না হয় কাল, কাল না হয় পরশু আপনার সফলতা নিশ্চিত। এই কাজগুলো আপনি অবশ্যই করবেন। যদি এগুলো না করেন, আপনার আপলাইনকে দোষ দিয়ে লাভ নেই। কারণ আপনার আপলাইন আপনার বাবা মার মতো আপনার মঙ্গল ছাড়া কখনো সে অমঙ্গল চাইবে না, কখনো না, কখনো না, যদি সে বুঝে। বিধায় ওনার হাত ধরে রাখবেন। হ্যাঁ, অনেকে অভিযোগ করে, ভাই আমার অফলাইন মাত্র নতুন, ওর সাথে আমি জয়েন করে বিপদে পড়ে গেছি। তারপর উনি বলছেন, আরে আপনি আজকে আমার কাছে বলছেন আমি তো একসময় নতুন ছিলাম। ভাই ছিলাম না? আমি নতুন ছিলাম না? ছিলাম কিনা? আপনি যদি আপনার আপলাইনকে আজকে নতুন হিসেবে যদি অবহেলা করেন, আপনি যাদের কাছে দাওয়াত নিয়ে যাবেন তারা কিন্তু সেম কাজটা কিন্তু আপনার দিকে আনন্দ তুলবে। যা উনি তো নতুন, রাইট কিনা? বিধায় বুদ্ধিমান যারা, আপনাদের কাজ হবে আপনার অফলাইন কে উনি যতটুকু জানে ওনার সাথে একটা সুসম্পর্ক রেখে, উনি যদি কমও বুঝে একসাথে শিখেন, ওনাকে সাথে রাখেন, একসাথে শিখেন। কারণ আপনার অফলাইন যদি এখান থেকে সফল হয়, জীবনের চলার পথে অনেক সময় অনেক কাজে কিন্তু উনি আপনার উপকারে আসবে, যেটা উনি অন্তর্গত যদি উপকার করে, যেটা আপনার বাবা মায়ের মতো হবে। বিধায় অফলাইন যদি আপনার মতো নতুন হয়, ওনার হাতটা ধরে রাখেন, একসাথে শিখেন। শিখার মাধ্যম, যদি অফলাইন না বুঝে, শিখার মাধ্যম অনেক ওয়ে আছে। আপনার এর উপর অফলাইন কে আছে সুপার সাকসেস যারা, এর উপর অফলাইন কে আছে, ওনার কাছে যান, ওনার সাথে একটা সম্পর্ক তৈরি করেন, পরিচয় দেন, উনি খুশি হবে। কারণ উনি নিশ্চয় অ্যাক্টিভ লিডার। যদি এর উপরে যদি যেতে চান তাও পারবেন, কারণ ওনাকে জিজ্ঞেস করলে উনি আরো অফলাইন পরিচয় করে দিবেন। কারণ ওনারও সুবিধা, আপনারও সুবিধা। এরপর আসেন, সেটা তো আপনি পাইলেন। এরপর ইউটিউবে আমাদের এমন কোনো ভিডিও নেই, এমন কোনো ভাষা নেই যে ভিডিও আমাদের এখানে অভাব আছে। প্রত্যেকটা ভাষার ভিডিও আছে এবং সুপার সাকসেস লিডারদের কিন্তু অসংখ্য ভিডিও আছে। সেগুলো কিন্তু আপনি প্রতিদিন যদি একটা দুটা দেখেন, আপনার অবসর সময় কাজে লাগিয়ে, তাহলে ওখান থেকে আপনি ভালো কিছু নলেজ অর্জন করতে পারবেন, যেগুলো কাজে লিখতে আপনি অনেক দূরে গিয়ে নিতে পারবেন। সেখানে আপনার আপলাইনের প্রয়োজন হবে না, ডাউনলাইনের প্রয়োজন হবে না, আপনি নিজে নিজে কিন্তু অনেক দূরে গিয়ে যেতে পারবেন। এই কাজগুলো অবশ্যই আপনারা করবেন। তাহলে আপনি মার্কেটিং প্ল্যানটা ভালো করে বুঝবেন এবং প্রোডাক্ট, অবশ্যই প্রোডাক্ট ইউজ করবেন। যদি প্রোডাক্ট ইউজ না করেন, তাহলে আপনি কি বলবো, এটাকে সগলখোর বলা হয়। সগলখোর বুঝেন? আপনি ব্যবহার করলেন হচ্ছে, আমাকে বলতেছেন ভাই আমাদের টুথপেস্টটা ভালো, আপনি এটা ব্যবহার করেন। একটা আলেমকে জিজ্ঞেস করেন, এটা সগলখোর বলা হয়, সগলখোর। এই সগলখুরি কখনো করবেন না। সগলখুরি যারা করে তারা এই সমস্ত বিজনেসে টিকে না। কোনো না কোনো হয়তো কিন্তু তারা কিন্তু এখানে চিটকে পড়ে যায়, কারণ প্রতারণা করতেছে সে। আর আজকাল মানুষ অনেক চালাক। আপনি নিজেকে যত চালাক ভাবেন, তার চেয়ে 1000 গুণ চালাক কিন্তু আপনার সামনের যুগ। বিধায় কথা বলতে সাবধান, সত্য বলতে হবে আপনাকে, মিথ্যের আশ্রয় নেবেন না। যদি মিথ্যের আশ্রয় নেন, আপনি কিন্তু পাকড়াও হয়ে যাবেন। উনি হয়তো আপনাকে সরাসরি বলবেন না, বাট আপনার থেকে দূরে চলে যাবে। বিধায় প্রোডাক্ট ব্যবহার করবেন, প্রোডাক্টের বাস্তব অভিজ্ঞতা, উপকারিতাটা যখন আপনি ফিল করবেন, উপলব্ধি করবেন, তখন যখন একজনকে বলতে যাবেন এটা নিয়ে, কথাগুলো কিন্তু মন থেকে আসবে, অন্তর থেকে আসবে, অন্তর থেকে কথা আসবে। আর মনে রাখবেন, একটা লোককে যদি আপনি মন থেকে কথা বলেন, তার এই কথাগুলো কিন্তু তার মনে গিয়ে লাগে। আর যদি আপনি মুখ থেকে বলেন, মনের মধ্যে অন্যটা, আপনি ব্যবহার করেন নাই, আপনি শুধু মুখ থেকে বলতেছেন, সেটা কান পর্যন্ত যাবে, বাট মন পর্যন্ত যাবে না। বিধায় ফার্স্ট
ইউজ দ্য প্রোডাক্ট। কি করতে হবে? প্রথমে আমাদেরকে প্রোডাক্ট ইউজ করতে হবে, এরপরে শেয়ার দ্য প্রোডাক্ট বেনিফিট। ইউএসবি, আমাদের সাকসেসের কি হলো? ইউএসবি। তাইলে প্রথমে ইউজ করতে হবে, তারপরে শেয়ার করতে হবে, এরপরে এই শেয়ারিং এর মাধ্যমে আস্তে আস্তে আমাদের টিম বিল্ড হবে। এই হলো সফলতার চাবিকাঠি, ইউএসবি। যদি আপনি এটা যদি মন থেকে সঠিকভাবে এবং ভালো নিয়ত নিয়ে নিজের জীবনকে সুন্দর করার জন্য কাউকে না ঠকিয়ে, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন। হ্যাঁ, এক্ষেত্রে আমরা বাংলাদেশি কেউ যদি এগিয়ে যেতে চায়, তাকে কিন্তু পিছনে টেনে নেওয়ার জন্য কিন্তু আমরা সবসময় কিন্তু সচেষ্ট থাকি। ডোন্ট ওয়ারি, ডোন্ট কেয়ার, ডোন্ট ওয়ারি, ডোন্ট কেয়ার। হাজার মানুষ হাজার কথা বলুক, আপনি আপনার জায়গা ঠিক আছেন কিনা আপনি নিজেকে প্রশ্ন করেন। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি আপনার জায়গা ঠিক আছেন কিনা, আল্লাহকে আপনি সঠিক জবাব দিতে পারবেন কিনা, এই জায়গাটা আপনি নিজে নিজে প্রশ্ন করেন। যদি আপনি নিজের কাছে নিজে চোর হন, তাহলে আরেকজনে বলুক না বলুক, আপনার জন্য সাধু বললেও তো আপনি নিজের মনে কিন্তু আপনি নিজের মনে মনে নিজেকে চোর ভাবতেছেন, সেখানে কিন্তু আপনি কষ্ট পাবেন। আর যদি নিজে সঠিক থাকেন এবং দায়িত্ব নিয়ে কাজ করেন, কাউকে না ঠকান, হাজার মানুষ হাজার কথা বলুক, সমালোচনাকারী থাকবে। সমালোচনাকারী কার ছিল না? আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচনাকারী ছিল, কার ছিল না আপনি বলেন? তাহলে আপনার সমালোচনাকারী থাকবে না, কে বলছে আপনাকে? করবে, ষড়যন্ত্র করবে, সমালোচনা করবে, বিদায় পিছন পাওয়া হবেন না, আপনি এগিয়ে যান। সমালোচনাকারী আমি অন্তত পার্সোনালি অনেক সমালোচনাকারী জবাব দিই না, কারণ ও সমালোচনার জবাব দেওয়ার সময় আমার নাই, কারণ আমাকে যারা ভালোবাসে তাদেরকে শেখানোর জন্য আমার সময়ের অভাব। যারা আমাকে ভালোবাসে, যারা জীবনে কিছু করতে চায়, তাদেরকে সময় দেওয়ার জন্য আমার সময়ের অভাব। সমালোচনাকারী জবাব আমি কখন দিব? বিধায় আমি সমালোচনাকারীর জবাবও দিই না অনেক সময়। আপনি আপনার জায়গা থাকেন, বিশ্বাস করেন। অনেকে আমাদের সমালোচনা করতে 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 এমন একটা অবস্থা হয়েছে, তার এখান পর্যন্ত সমালোচনা হয়ে গেছে, বাট আমরা কিন্তু এখান থেকে অনেক দূরে চলে গেছি, সে কিন্তু ওখানেই পড়ে যাচ্ছে। বিধায় আপনি কারো সমালোচনা করবেন না, অন্যকে আপনার সমালোচনা করলে ওগুলো থেকে এড়িয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়ার জন্য যা যা করেন সেগুলো আপনি করতে থাকেন। ইনশাআল্লাহ আপনার সফলতা যখন আসবে, ওই লোকগুলো আপনাকে দেখে সমালোচনা করবে না, তখন আফসোস করবে। এই একটা জায়গা যাওয়ার আগ পর্যন্ত কখনো আমাদের থামা যাবে না। আমরা থামবো না, আমরা থামতে জানি না, আমরা থামতে পারি না, আমরা থামতে আসিনি। আমরা লড়াকু, আমরা লড়তে জানি, লড়তে আসছি, আমরা লড়বই। এই একটা প্রত্যয় নিয়ে কাজ করে যান, ইনশাআল্লাহ সফলতা এখানে আসবে। মনের মধ্যে কোনো ধরনের হতাশাকে জায়গা দিবেন না, কারণ মনের মধ্যে যদি সন্দেহ রাখেন, যদি ভয় রাখেন, বিশ্বাস করেন আপনার ছায়াও কিন্তু মাঝে মধ্যে আপনাকে ভয় দেখাবে। আমি আজকে এই কথাটা বলে দিলাম, মনে রাখেন। যদি মনের মধ্যে কোনো ভয় রাখেন, মাঝে মাঝে দেখবেন আপনার ছায়া দেখেও কিন্তু আপনি ভয় পাবেন, আপনার নিজের ছায়া আপনাকে ভয় দেখাবে। মনের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না, কোনো ভয় রাখবেন না, সব সত্য নিয়ে সাহস নিয়ে এগিয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ আপনার সহায় আছে। এবং ডিএক্সএন এর প্রত্যেকটা লিডার, যত টিম বলেন, শুধু আমার ডাইনামিক টিম বলে কথা না, প্রত্যেক টিমের ভালো ভালো লিডাররা কিন্তু আপনাকে সাপোর্ট দিবে, সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আজকে আমি এখানে আসার পিছনে শুধু আমার একার চেষ্টা ছিল না, এই যত টিমের যত লিডাররা আছে প্রত্যেকটা দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদের সাপোর্ট আছে, তাদের সহযোগিতা আছে। কারণ আমার টিম আছে বর্তমানে 235 দেশে। 235 দেশে তো আমি যাইনি, কোনো না কোনো দেশ থেকে কোনো না কোনো লিডার কিন্তু আমার টিমের লোকের সহযোগিতা করছে, বিদায় কিন্তু আজকে আমার এই অবস্থা। বিদায় সহযোগিতার অনেক জায়গা আছে, অনেক হাত আছে, অনেক মাধ্যম আছে, যদি আপনি থাকেন জায়গায়। আর যদি আপনি না থাকেন, সেখানে আপনাকে কেউ কিছু করতে পারবে না, আপনি কখনো এখানে সফল হতে পারবেন না। কারণ সফলতা হাতের মোয়ানা, বা আপনি কি করে চাইলে পেয়ে যাবেন। সফলতাকে যুদ্ধ করে ছিনিয়ে নিতে হয়, সফলতাকে কি করতে হয়? ছিনিয়ে নিতে হয়। আর সফলতা কখনো ঘরে আসে না, সফলতাকে বেরিয়ে গিয়ে খুঁজে নিতে হয়। এই কথাগুলো মনে রাখবেন এবং সেভাবে কাজ করবেন ইনশাআল্লাহ। তো আমাদের সময় আর বেশি নেই, আরো প্রায় 7-8 মিনিট আছে। এই 7-8 মিনিটে আমি আপনাদেরকে যে কথাটা বলবো, ধৈর্যের কথা বলবো। আপনারা এখানে অনেকে আছেন, 1 বছর হয়েছে, 2 বছর হয়েছে, কিংবা 3 বছর হয়েছে, হয়তো এখনো ওই কাঙ্ক্ষিত জায়গা আপনি পৌঁছতে পারেন নাই। হয়তো আপনার আশেপাশে যারাই পড়ছে সেই জায়গাতে আপনি এখনো পৌঁছতে পারেন না। আপনার হয়তো আফসোস হচ্ছে না, আপনি আফসোস করবেন না। আপনি আফসোস এই কারণে করবেন না, কারণ আল্লাহ আপনার কপালে যখন যেটা লিখে রাখছে সেটা আসবে, কিন্তু কখন আসবে, কার মাধ্যমে আসবে, কিভাবে আসবে, সেটা আপনি জানি না। বিদায় সর্বসময় আমাদেরকে চেষ্টা করা উচিত। কখন আল্লাহ কবুল করে, কখন কি হয়ে যায়, সেটা কেউ বলতে পারে না। আজকে সে প্রমাণটাই আমি আপনাদেরকে দিচ্ছি। আজকে যে নুরুল আফসারকে সারা পৃথিবী চিনতেছে,
কিন্তু নুরুল আফসার মাত্র 130 দিনের বেতনে চাকরি করতেন এবং ওনাকে আমি 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, বরাবর 9টা মাস ওনাকে আমি ডিএক্স এর ব্যাপারে দাওয়াত দিছি, বাট উনি ডিএক্স এ তো আসবেই না, বরং উল্টো আমাকে বলতেছে মাহিদুর ভাই আপনি ভালো ফ্যামিলির ছেলে, আপনি এই সমস্ত ব্যবসাতে যাইয়েন না, কারণ এগুলো তো প্রতারণা, এগুলো তো সিটারি বাটপারি, মানুষ গালিগালাজ করে, মানুষ আপনার মা বাবা তুলে গাল দিবে। আমি বললাম যে ওকে ডান, আমি আপনার কথা রাখছি, আমার কথা রাখবো, আপনি আমার ফ্রেন্ড মানুষ, আপনি আমার ক্লোজ ফ্রেন্ড, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনার এই কথাকে আমি একেবারে হৃদয় স্থান দিছি, তবে একটা শর্ত আছে। কি আছে? শর্ত আছে। শর্তটা কি? শর্ত হলো আপনি অতীতে যা দেখছেন ভালো কথা, কিন্তু আমার সাথে আপনি ডিএক্সএল অফিসে আসতে হবে, প্ল্যানটা দেখতে হবে, প্ল্যানটা দেখার পরে যদি আপনি এর পরে যদি আপনি মনে করেন যে ডিএক্সএল এর কারোর সাথে প্রতারণা করার কোনো সুযোগ আছে, অথবা আমি নিজে ঠকার কোনো সুযোগ আছে, অথবা কেউ আমাকে গালিগালাজ দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে, যদি এই ধরনের কোনো কিছু আপনি দেখেন, তাহলে আমাকে হাতে কলমে বুঝিয়ে দিয়েন যে মাইনিদুল ভাই এই জায়গাতে এই সমস্যাটা হইতে পারে বা হইছে, তাহলে আপনি জয়েন করার কোনো দরকার নাই, আমি মাইনুদ্দিন সাথে সাথে ওই দিন আপনার সাথে যে ডিএক্সএল অফিস থেকে বেরিয়ে যাব, দ্বিতীয়বার আর ডিএক্সএল অফিসে আমি ঢুকবো না। আফসার ভাই ঠিক 9 মাস পরে আমাকে বলছে ঠিক আছে মাইনুদ্দিন ভাই আজকে আপনার অফিসে যাব। এই আফসার ভাইয়ের হাতটাকে আমি ঠিক এভাবে হাতে নিচে রেখে, এভাবে ছোট ভাইয়ের মতো, কারণ ও তো আমার অনেক জুনিয়র না, 10 থেকে 15 বছরের ছোট হবে, এভাবে মানে ছোট ভাইয়ের মতো রেখে দুইজন একসাথে রাস্তা দিয়ে হাঁটতেছে, অফিসের দিকে যাচ্ছে। অফিস থেকে যাওয়ার কিছু আগে একটা গলি গেছে ডান দিকে, ওই গলির ভিতরে কিন্তু ওনার রুম আমি জানতাম না। দেখেন অনেক দূর অফিসের কাছে গেলাম, যাওয়ার পরে ওনার রুম বরাবর যখন গলিটা আসছে, উনি পট করে হাতটাকে ঠিক এভাবে টান দিয়ে ছুড়ে নিয়ে উনি দিছে দৌড়, বাসার দিকে চলে গেছে। বাসার দিকে চলে গিয়ে বাসার কাছাকাছি যাই আমাকে বলতেছে বাই বাই টাটা। প্রিয় ভাই, আমি এখানে ধৈর্যের কথা বলছি, হাসির কথা না। এই মুহূর্তটা আপনি কি করবেন? একটা লোককে এত সময় দিলেন, 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ না, 1 মাস 2 মাস না, 9টা মাস ওনাকে সময় দিলেন। 9 মাস পরে উনি ইচ্ছে করে বলছে যে আপনি আজকে আপনার সাথে অফিসে যাবে, বাট অফিসের কাছাকাছি গিয়ে উনি যখন চলে গেল এবং আপনাকে দূরে গিয়ে বাই বাই টাটা দিচ্ছে, হাসতেছে, আপনি করবেন কি? নিশ্চয় আপনি অধৈর্য হয়ে ওনার সাথে আপনি কোনো না কোনো দুর্ব্যবহার করে বসবেন। এই জায়গায় কিন্তু ডিএক্সএল মানুষের পরীক্ষা নেই, আসলে আপনি জীবনে কি চান, আপনি কি সেই জায়গায় এটা যোগ্য? এখন আমি কি করছি, চাইলে ওনাকে 2টা গালি দিতে পারতাম, অনেক কিছু বলতে পারতাম, কিছুই বলিনি, জাস্ট ওনার দিকে তাকাইয়া চোখে চোখ রেখে একটা মুস্কি হাসি দিচ্ছি, একটা মুস্কি হাসি দিয়ে আস্তে করে আমার বাসায় চলে গেছি। পারবেন আপনি এটা করতে? আর আপনি তো একটা লোকের কাছে 2 দিন গেলে হতাশ হয়ে যান, এভাবে 10 জনের কাছে গেলে তো আপনি ডিএক্সএল ছেড়ে দিচ্ছেন, এমন লোক কিন্তু এখানে আসছেন অথবা আপনার টিমে আছে না। আমরা এটা সেটা করবেন না। আমি মুস্কি হাসি দিয়ে যখন বাসায় চলে গেছি, ঠিক পরের দিন নুরুল আফসার কিন্তু আমার বাসায় চলে যায়। উনি আমার বাসায় গিয়ে উইলিংলি আমাকে বলতেছে মাইনুদ্দিন ভাই আজকে আপনার অফিসে যাবো, কালকে আমার না যাওয়াটা বোকামি হয়েছে, এটা আমার অন্যায় হয়েছে, কারণ আপনি আমার সিনিয়র, আপনি আমার বড় ভাইয়ের মতো, আপনাকে আমি অনেক রেসপেক্ট করি, তো এতদিন পরে আপনার অফিসে যাবো বলছি, সেই জায়গাতে আমি অফিসের কাছাকাছি এসে চলে যাওয়াটা এটা আমার অন্যায় হয়েছে, আজকে আমি আপনার অফিসে যাবো। আমি বললাম যে ওয়েল, যদি আপনি আমার অফিসে যান, জয়েন করতে হবে, শর্ত কিন্তু এটা না, অফিসে যাবেন শুধু প্ল্যান দেখবেন, ভালো লাগলে জয়েন করবেন, ভালো না লাগলে আমি সব চলে আসবো, আমাকে বলে দিবেন যে এই জায়গাতে ক্ষতির কিছু আছে। যেই কথা সেই কাজ, অফিসে গেলেন, প্ল্যান দেখলেন, জয়েন করলেন, জয়েন করে এরপরে দেখলাম যে আমি যদি কখনো অফিসে যেতে দেরিও হয়, বাট নুরুল আফসার ভাই ঠিকই আমার আগে গিয়ে উঠে যায়। কারণ কি? কারণ হলো সোনা চিনতে হলে স্বর্ণকার লাগে। এই নুরুল আফসার ভাই বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সাথে ছিল, ধোঁকা খাইতে কিন্তু একেবারে নাকাল হয়ে গেছে। আজকে ডিএক্সএল এর মার্কেটিং প্ল্যানটা দেখে কিন্তু উনি খুব সহজে বুঝতে পারছেন না এখানে ধোঁকা খাওয়ার কোনো সুযোগ নেই, যার কারণে উনি সাথে সাথে ডিসিশন নিচ্ছে এবং প্রতিদিন অফিসে আসা যাওয়া শুরু করছে। অনেক সময় আমি যাইতে লেট হলেও কিন্তু উনি অফিসে চলে যেত। আর এই কারণে, এই ভালোবাসার কারণে নিয়মিত এবং প্রতিদিন লাগাতার কাজ করার কারণে আজকে নুরুল আফসার ভাই আলহামদুলিল্লাহ চমৎকার অবস্থান তৈরি করছে এবং সারা পৃথিবীতে ওনারও কিন্তু টিম হয়ে গেছে। বিদায় ধৈর্যের পরিচয় আপনাকে দিতে হবে, ধৈর্য রাখতে হবে। এইগুলো একটা ধৈর্যের পরিচয় দিলাম। আরেকটা ধৈর্যের পরিচয় দিই, ওই যে বললাম 6 মাসে আমার সাথে একটা লোক জয়েন করে, তাহলে আমি কি করছি? কাউকে দাওয়াত দেইনি না, প্রতিদিন দাওয়াত দিচ্ছি, শুধু দাওয়াত দিয়ে ক্ষান্ত ছিলাম বিষয় এখানেও নয়,
আমি প্রতিদিন কোনো না কোনো ভাবে যেভাবে হোক যে করে হোক এক কাপ চা খাইয়ে হইলো আমি লোককে কিন্তু অফিসে নিয়ে যেতাম, কারণ লোকজন আমার সাথে ছিল অপরিচিত, ওদেরকে অফিসে নিয়ে যেতাম এবং অফিসে নিয়ে গিয়ে প্ল্যান দেখাইতাম, বুঝাইতাম। কিন্তু তখন কিন্তু একটা সুযোগ ছিল না যে ফ্রিতে জয়েনিং এর, তখন কিন্তু জয়েনিং করতে হলে কিন্তু 6-7 হাজার টাকা সামান কিনে কিন্তু জয়েনিং করতে হতো, যেটা আজকে আপনাদের কিন্তু অনেকের সুযোগ আছে যে মানে বিনা পয়সা জয়েন করা যায়, এরপরে বিজনেস বুঝে শুনে আস্তে আস্তে এগিয়ে নেওয়া যায়, বা মনে চাইলে সামান 1 মাস পরে কিনে যায়, 15 দিন পরে কিনা যায়, কিন্তু তখন এই সুযোগ ছিল না। এভাবে 6 মাসে প্রায় 200-রও অধিক লোককে কিন্তু আমি অফিসে নিয়ে গেছিলাম। তাহলে একটা লোক অপরিচিত একটা জায়গা থেকে 200 লোককে অফিসে নিয়ে যাওয়া এটা যেন তেন ব্যাপার ছিল না, যেন তেন ব্যাপার ছিল না, অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ সেই কাজটা কিন্তু আমি করছি। সেই কাজটা আমি করার পরে 6 মাসেও যখন আমার সাথে একটা লোকও জয়েন করেনি, আমি ছেলে চাইলে কিন্তু ডিএক্সএল ছেড়ে দিতে পারতাম, কারণ এটাও একটা অজুহাত দাঁড়া করাইতে পারতাম যে এটা মনে হয় আমার দ্বারা আর হবে না, কিন্তু আমি সেটা বলিনি, কারণ আমার প্রতি আমার যে একটা কনফিডেন্স সেটা কিন্তু ছিল এবং সেটাকে আমি ধরে রাখছি। আমি ছিলাম অপ্রতিরোধ্য, আমি ছিলাম অদম্য এবং আমি ছিলাম দুঃসাহসী এবং আমি ছিলাম আত্মপ্রত্যয়ী, নিজের প্রতি নিজের ওয়াদা এখানে আমি দাঁড়াবই। সেই জায়গা থেকে কিন্তু আমি হটিনি, আমি সরে যাইনি এবং সেই জায়গা থেকে আমি কাজ করে গেছিলাম। যার কারণে আস্তে আস্তে যখন লোক আসা শুরু করলো, বর্তমানে আমার অর্গানাইজেশনে কত লোক আমি একটু আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। ফাইজুল ভাই খুব চালাক, বুঝছেন? ফাইজুল ভাই আগেভাগে রেকর্ডিংটা চালু করে ফেলেছে, আমার কিছু ভুলে যাবে। জি স্যার। না স্যার, কথা বলতে পারি নাই, তার আগে কাটি গেছে কথাগুলো, আসলে সরি স্যার, কারণ লিঙ্কটা কেটে গেছে একদম চুপচাপ। আমরা খেয়াল করতে পারি নাই, সরি বলতেছি এই জন্য। আচ্ছা, এখানে দেখেন আমার কিন্তু বর্তমান পজিশন, যারা এখানে নতুন আছেন আপনারা বিভিন্ন দেশ থেকে, আমার বর্তমান পজিশন মাত্র এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড পজিশন, এত বড় না, এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড আলহামদুলিল্লাহ। এমত অবস্থায় আমার টিমে বর্তমান লোক আছে প্রায় 1,52,000, প্রায় 1,52,000। তো এই জায়গা গিয়ে যে জিনিসটা আমাকে আসলে খুবই বিস্মিত করে, আমি যেটা দেখে আশ্চর্য হই, সেটা হলো এই 1,52,000 মধ্যে মনে হয় 52 জনকেও কিন্তু আমি জয়েন করাইনি, 52 জনকেও কিন্তু আমি জয়েন করাইনি। দেখেন 1,51,530 জন, কত লেখা দেখেন তো স্যার? জি স্যার, 1,51,530 জন। জি জি, রাইট। 1,51,530 জন। এর মধ্যে বিভিন্ন পজিশনে কে কে কতজন আছে সেটা একটু দেখেন। জি জি, দেখেন স্টার এজেন্ট আছে 7,455 জন, তারপরে স্টার রুবি আছে 69 জন, স্টার ডায়মন্ড আছে 29 জন, স্যার দেখা যাচ্ছে না। এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড আছে 15 জন, সিনিয়র স্টার ডায়মন্ড আছে 6 জন, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড আছে 5 জন এবং ডাবল ডায়মন্ড আছে 2 জন। তো এই যে বিশাল একটা অর্জন, এটা আসলে আমার একার অর্জন না, বা আমার নিজের এখানে প্রাউড ফিল করার কিছু নাই, একমাত্র ধৈর্য আর লেগে থাকা, প্রোডাক্ট ইউজ করা, এগুলো ছাড়া আমার প্রাউড ফিল করার আর কিছু নেই, কারণ সিস্টেমটাই আসলে প্রাউড ফিল করার মতো। কারণ এই সিস্টেমের সাথে যারা লেগেছিল তারা সফলতা পেয়েছে, এবং যারা আজকে থেকে আপনারা লেগে থাকবেন তারাও ইনশাল্লাহ এখান থেকে সফলতা পাবেন, এটা নিশ্চিত, এটা আমি আপনাদেরকে বলতে পারি। আজকে দেখেন আমার সিস্টেমে, দেখেন মাসের আজকে কয় তারিখ? মাত্র 16 তারিখ। 16 তারিখ পর্যন্ত আমার টিমে জয়েন হয়ে গেছে অলরেডি প্রায় 4,500 লোক, 4,460 জন জয়েন করছে, 4,460 জন। অবশ্য এর মধ্যে কিন্তু 6 জন আমি জয়েন করাই। এই যে একটা আপনার নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার, এই পাওয়ারটা আপনি কোথায় পাবেন? কোথায় এই পাওয়ার, কোন পাওয়ার আপনাকে সহযোগিতা করবে?
কিন্তু এটা এমন একটা পাওয়ার যেখানে হাজারো ডাক্তার, হাজারো লয়ার, হাজারো ইঞ্জিনিয়ার কিন্তু আমার সিস্টেমে কাজ করতেছে, বাট আমার জিন্দিগিতে আর ওই সমস্ত পজিশনে যাওয়া কোনো সুযোগ নেই। কিন্তু দরকারও নাই যে সিস্টেমে কাজ করার কারণে হাজারো ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং লয়ারের ইনকাম কিন্তু আমি খাচ্ছি। তাহলে এই যে একটা সুবর্ণ সুযোগ, এই যে সিস্টেমের পাওয়ার, এগুলো আপনি কোথায় পাবেন? তো যাই হোক, ইনকামটা দেখাইলাম না, শুধু মুখে বলে দিয়েছি। আলহামদুলিল্লাহ। তো যারা এখানে আছেন, অবশ্যই আপনাদের চাহিদা আছে, আপনাদের আকাঙ্ক্ষা আছে। আমি আপনাদেরকে এতটুকু বলবো, অনেক কষ্ট করতে হবে, অনেক কিছু সহ্য করতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে। আপনার কাটার পর কাটার আঘাত কিন্তু সহ্য করতে হবে, তারপরে যাই আপনি কাঙ্ক্ষিত জায়গায় আসতে পারবেন। যদি একবার শুধু এসে যান, একবার গিয়েছেন এমন একটা প্ল্যাটফর্ম, একবার দাঁড়ালে জিন্দিগিতে আপনাকে আর পিছন ফিরে থাকতে হবে না। একবার দাঁড়ান, একটা বার দাঁড়ান। আমি এই তো এখানে এসে আমার ভাই ভাতিজা যারা আছে তাদেরকে নিয়ে আমি প্ল্যান করতেছি যে আমি হয়তো যে কোনো সময় থেকে শুরু করবো, প্রতি মাসে আমি একটা কি কয় যে আপনার কাঙ্গালি বোঝ দিব। তবে এটা কিসের দ্বারা? আপনি চাকরি করে সম্ভব ভাই? আপনার চাকরি করে সম্ভব? আরে নিজের বোঝের তো খবর থাকে না, কাঙ্গালি বোঝ করতে আপনি নিজে, আপনি আর আমি নিজে তো কাঙ্গালি হিসেবে যাই এক জায়গায় দাঁড়ায় থাকি চাকরি করার অবস্থা, রাইট কিনা? সেখানে আপনি এগুলো করতে কল্পনা করবেন। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, আমার অনেক ভালো ভালো নিয়ত আছে, সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ আমাকে এগুলো পালন করার জন্য তৌফিক দান করেন। কারণ আপনাদের দোয়া আমার অনেক উপকারে আসবে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ আমাকে সুস্থ রাখে, দীর্ঘ হায়াত দান করে এবং আমার যে সমস্ত নেক নিয়ত আছে এগুলো যাতে করে পূরণ করার তৌফিক দান করে। এ বলে আজকে আমি আমার আলোচনা আসলে এখানেই শেষ করতে চাচ্ছি। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। সবাই সফলতার মঞ্চে আসবেন এবং ইনশাআল্লাহ এমন ভাবে বিজনেস করবেন কোন এক সময় যাতে করে আপনাদের সবাইকে নিয়ে যেখানে একটা সাকসেসফুল স্টেজে আমরা দাঁড়াতে পারি। ঠিক আছে? ইনশাআল্লাহ সবাই সফল হবেন তো? ইনশাআল্লাহ। হবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। দেখে দেন ইনশাআল্লাহ সবাই। সবার জন্য ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। তো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ লিডার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। যে আপনার সফলতার জার্নি যে বললেন, আমরা অনেকে আছি এখানে। প্রথম ২টা সেশনে ছিলাম ৩০০, একদম A to Z ছিল ৩০০। হয়তো অনেকে ঢুকতে পারে নাই, যেটি কথাটা আপনি বলেছেন। হয়তো অনেকে আজকে যারা ডিএক্সএল জয়েন হয়েছে, যে জার্নিটা যদি শুনে ঠিকমতো মন থেকে একটা কথা যদি নেয়, আশা করি তার জীবনে কার্যকর হবে। এবং আমি আসলে আয়োজন করেছি এই জন্যই যে আজকে আমাদের শ্রদ্ধেয় স্যার, যিনি আমাদের ডায়নামিক টিমের কর্ণধার, ওনার যে সফলতার জার্নি, এটা আমাদের শোনা দরকার। আমরা অনেকে হতাশ হয়ে যাই, এই যে অনেকে লিখেছে প্রোডাক্ট নাই। তা আমি লিয়াকত এই মাসে আজকে পর্যন্ত প্রোডাক্ট কিনেছি ২৮,০০০ টাকা। কে বলছে প্রোডাক্ট নাই? ভাই প্রোডাক্টটা খোঁজেন, কোথায় আছে আপনি খুঁজে বের করতে হবে। আপনি তো লিডার, আপনি অ্যাজ এ লিডার আপনি কিভাবে প্রোডাক্ট কোথায় আছে সব খুঁজে বের করেন, আপনি করতে হবে। আমি যদি লিয়াকত ২৮,০০০ টাকা প্রোডাক্ট কিনতে পারি, আপনি কেন পারবেন না? প্রোডাক্ট আছে, খুঁজে বের করতে হবে আপনাকে। থাকতে হবে আপনার ইচ্ছা, যেন আমি প্রোডাক্ট আমি নেবো, আমার বিজনেস আমাকে করতে হবে। যে ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। যদি একটা কথা আপনাকে ভালো লাগে থাকে, স্যারের কথাগুলো, সেই কথাটা নিয়ে আপনি বিজনেস শুরু করেন এবং আমার জন্য দোয়া করবেন যে আমি যেন হাঁটি হাঁটি পা পা আগাতে পারি। এই মিটিংটা আয়োজন করি সবার শিখার জন্য। আমার টিম সহ যারা এখানে আছেন, যার যে দলে যে টিমে থাকেন না কেন, নিজের বিজনেসে আগায় নেন। এখান থেকে অভিজ্ঞতা, বড় বড় স্যারদের কথা শুনলে কি হয়, কারণ স্যাররা সফল সফল ব্যক্তি, ওনাদের কথা শুনলে আমরা সেই সফলতাতে হাঁটতে পারি। আমরা শক্তি পাই, এনার্জি পাই। স্যারের যে কথাগুলো বললো আজকে, এমন কেউ আছেন যে আজকে এনার্জি পান নাই কথাগুলো? হতাশ কেন হবো আমরা? এই প্রোডাক্ট নাই, প্রোডাক্ট আসবে। কিন্তু এই সময়ে যে প্রোডাক্ট নাই, কোথায় আছে, কি প্রোডাক্ট আছে, কি বলে ভাই প্রোডাক্ট নাই? আমরা যে কাজ শুরু করছি আমাদের ফাউন্ডার, এটা হলো যে মাশরুম নিয়ে কাজ। আর মাশরুম বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। আপনি মাশরুম নিয়ে কাজ করেন। টিম অফ হার্টস, সাবানেও আছে মাশরুম, পেস্টেও আছে মাশরুম। কিন্তু মাশরুম পাউডার আছে পুরা অ্যাভেলেবেল, বাংলাদেশে অভাব নাই। আপনি সেটা নিয়ে বিজনেস শুরু করেন। সবাইকে রিকোয়েস্ট করবো যার যার অবস্থা থেকে বোঝার চেষ্টা করেন এবং মনোযোগ দিয়ে বিজনেসটা করেন এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান। এই যে ২০২২ সাল চলে যাচ্ছে, ২০২২ সালে আপনি কতটুকু করতে পারলেন? একটা বছর চলে গেল। অথবা কেউ আছেন ৬%, কেউ 9%। আপনি কখন যাবেন পজিশনে? আপনি কখন পজিশন চেঞ্জ করবেন? যদি এই লক্ষ্য আপনি করতে পারেন, ডায়েরিতে লিখে রাখতে পারেন, তবে আপনি সফল হবেন। তো সবাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমরা শিখতেছি। আমরা আসলেই এত কোনো বক্তাও না, কোনো লিডারও না। তো তারপরে চেষ্টা করতেছি একটা টিম পরিচালনা করার এবং প্রতি সপ্তাহে একটা মিটিং করি বুধবার। তো শ্রদ্ধেয় স্যারকে বলেছিলাম, স্যার রাজি হয়েছিল। আশা করি যে এখানে ৩০০ লোক অ্যাটেন্ড করতে পারছিলেন। যারা অ্যাটেন্ড করতে পারেন নাই, হয়তো আমরা লিঙ্কটা পেয়ে যাবো এবং রেকর্ডটা পেয়ে যাবো। এই রেকর্ডটা আমরা ছড়াই দেবো ইনশাআল্লাহ। হয়তো আপনাদের কোনো কাজে আসবে। স্যারের একটা কথা যদি আপনি নিতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, গুড মর্নিং।